স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, এনিবডি? স্ক্রিন দেখা জি যাচ্ছে? মিস, দেখা যাচ্ছে মিস। সো আমরা আজকে IPv4 এর লাস্ট একটা পার্ট বাকি আছে, এটা শেষ করে তারপর নেক্সট চ্যাপ্টারটা শুরু করব। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েরিজ রিগার্ডিং দ্য লাস্ট ক্লাস অর এনি টপিক? কোনো সমস্যা আছে? আমরা এতটুকু দেখেছিলাম, এই যে এতটুকু দেখেছিলাম, নাই না? আচ্ছা, তাহলে শুরু করি। সো যেটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে সেটা ছিল স্ল্যাক, which is a stateless address auto configuration. সো আইসিএমপি ভার্সন 6 এর মাধ্যমে একটা হোস্ট কি করতে পারে, অটোমেটিক্যালি সে একটা IPv6 অ্যাড্রেস পেতে পারে রাউটার থেকে। সো তার ফার্স্ট প্রসেসটাই আমরা দেখেছিলাম, যেটাকে বলা হচ্ছে স্ল্যাক, স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন, যেখানে যে কোনো একটা হোস্ট ডিভাইস কোনো ডিএইচসিপি সার্ভারের সহায়তা ছাড়া একটা রাউটার থেকে সরাসরি ইনফরমেশন এক্সচেঞ্জ করার মাধ্যমে IPv6 অ্যাড্রেসটা পেতে পারে। সো IPv6 অ্যাড্রেস হচ্ছে 128 বিটের। সো 64 বিট হচ্ছে আমার নেক্সট নেটওয়ার্ক পার্ট এবং 64 বিট হচ্ছে আমার ইন্টারফেস বা হোস্ট পার্ট। তো এই যে 64 বিট নেটওয়ার্ক পার্টের যে পোর্শনের ভ্যালুটা সেটা সে রাউটার থেকে নিবে, এবং বাকি 64 বিটের যে হোস্ট পোর্শনটা সেটা সে নিজে নিজে জেনারেট করতে পারে। এটাই দেখেছিলাম। সো প্রসেসটা কি ছিল, যে প্রথমে একটা হোস্ট যখন যে কোনো একটা নেটওয়ার্কে জয়েন করতে চায়, সে সবার প্রথমে আইসিএমপি ভার্সন 6 রাউটার সলিসিটেশন মেসেজ পাঠায়, ব্রডকাস্ট করে নেটওয়ার্কে, যেটা ওই নেটওয়ার্কে যতগুলো রাউটার আছে সবাই পাবে। Then when a router gets this message, then the router gives a reply back to the host. সেটাকে বলা হচ্ছে ICMP RA message, which is router advertisement message. So এখানে সে কি করে, যখন একটা পিসি রাউটারকে খুঁজে বের করলো যে আমাকে আমার একটা নেটওয়ার্কে ইনফরমেশন লাগবে বা আমি নেটওয়ার্কে অ্যাড হতে চাই, তখন রাউটার উইল গিভ আ রিপ্লাই টু হিম যে ঠিক আছে, আমিই হচ্ছে রাউটার এবং আমাদের যেই নেটওয়ার্কটা আছে তার নেটওয়ার্কের প্রিফিক্স হচ্ছে এত, লেন্থ হচ্ছে এত, এবং আদার নেসেসারি ইনফরমেশন সে পিসিকে জানায়। সো এই যে জানানোর যে প্রসেসটা, এটা আইসিএমপি মেসেজ দিয়ে হয়, যেখানে যে RS মেসেজ এবং RM মেসেজগুলো এক্সচেঞ্জ হয়, এবং টাইপ হচ্ছে 133 মেসেজের টাইপ। এবং তার জন্য আমি আসলে কি চাচ্ছি, নেটওয়ার্ক থেকে একটা আইপি অ্যাড্রেস প্রথমে আমি আমার জন্য নিতে চাচ্ছি, বাট অ্যাজ আই এম সেন্ডিং দ্য মেসেজ, যে কোনো একটা মেসেজকে আমি যদি নেটওয়ার্ক লেয়ারে পাঠাতে চাই, আমার সবসময় কি লাগবে, একটা সোর্স আইপি অ্যাড্রেস লাগবে এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস লাগবে। বাট আমার তখন নিজের কোনো আইপি অ্যাড্রেস নাই, তখন আমি তাহলে কোন আইপি অ্যাড্রেসটা ইউজ করবো, এই যে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করবো, যেটা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, যেটার ভ্যালু হচ্ছে FF02:2। এটা সবসময় ইউজ করা হয় রাউটারের সাইড থেকে পিসিতে মেসেজ পাঠানোর জন্য, হচ্ছে FF02:2, আর পিসি থেকে রাউটারের সাইডে পাঠানোর জন্য যেই ভ্যালুটা ইউজ করা হয় সেটা হচ্ছে FF02:1, যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। এই যে, ঠিক আছে, রাউটার RS মেসেজের ক্ষেত্রে FF02:2 এবং রাউটার অ্যাডভার্টিসমেন্টের ক্ষেত্রে FF02:1। এই দুটো একটু মনে রেখো, হ্যাঁ, দুটা ভ্যালু। RS এর জন্য হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা এবং RMS এর জন্য হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা। এখন যখন মেসেজ পাঠানো হয়ে গেল, তখন কি হলো, পিসি আমার রাউটার থেকে ইনফরমেশনটা পেয়ে গেল। দিস ইজ ফুললি অটোমেটিক্যালি সে পেয়ে যাচ্ছে উইদাউট দ্য হেল্প অফ দ্য ডিএইচসিপি সার্ভার। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় স্ল্যাক। সে হচ্ছে স্টেটলেস একটা অ্যাড্রেস অটো কনফিগারেশন করে। স্টেটলেস কারণ কি, কারণ রাউটারের আসলে জানার দরকার হয় না পিসিতে সে কত আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলো, কারণ রাউটার তাকে কিন্তু নেটওয়ার্কের পোর্শনটা প্রোভাইড করে, হোস্টের পোর্শনটা পিসি নিজে জেনারেট করে। জেনারেট করার ওয়ে কি, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সে র্যান্ডমলি 64 বিটের নেটওয়ার্ক হোস্ট পোর্শন দিতে পারে, আরেকটা হচ্ছে তোমার ইউআই 64 বিট ইউজ করে সে হচ্ছে ম্যাক অ্যাড্রেস থেকে সে 64 বিট নেটওয়ার্কের যে হোস্ট পোর্শনটা সেটা জেনারেট করতে পারে। সো বোথ কেসেসে সে আইপি অ্যাড্রেস জেনারেট করার সময় যদি সে সেকেন্ড অপশনটা ইউজ করে, which is randomly generated, তখন তাকে আরেকটা স্টেপ ফলো করতে হয়, যেটা হচ্ছে
চেক করে দেখতে হয় যে পিসি যখন সে নিজে নিজে একটা র্যান্ডমলি ইন্টারফেস আইডি তৈরি করলো, সে আইডিটা যেন অন্য কারোর সাথে ওভারল্যাপ না করে, তখন পিসি কি করে, আইসিএমপি নেইবার সলিসিটেশন মেসেজ একটা সেন্ড করে নেটওয়ার্কে, যেটার মাধ্যমে সে চেক করে তার আইপি অ্যাড্রেসটা অন্য কেউ ইউজ করতেছে কিনা। তার মাধ্যমে সে আসলে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন করে। সো স্টেপ 4 হচ্ছে তোমার এই পার্টের জন্য আমার লাগবে যে আমি যদি র্যান্ডমলি আইপি অ্যাড্রেসটা জেনারেট করি, তখন আমাকে আসলে চেক করতে হবে ইফ ইট ইজ ডুপ্লিকেট অর নট। যদি ডুপ্লিকেট হয় তাহলে আইপিটা চেঞ্জ করতে হবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে রাউটার সলিসিটেশন। সেটা কি, পিসি থেকে রাউটারের দিকে প্যাকেট পাঠানো, রাউটারকে খুঁজে বের করা। এরপর হচ্ছে রাউটার অ্যাডভার্টিজমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে রাউটার থেকে পিসির দিকে একটা ব্রডকাস্টিং মেসেজ, যেটার মাধ্যমে রাউটার কি করতেছে, তার নেটওয়ার্কের যে প্রিফিক্স লেন্থ বা নেটওয়ার্ক অ্যাড্রেস এর ইনফরমেশনগুলা সে নেটওয়ার্কের হোস্টগুলাকে জানাচ্ছে। আফটার দ্যাট একটা হোস্ট নিজের জন্য একটা গ্লোবাল ইউনিকাস্ট আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবে, এবং সে দুইটা উপায় তৈরি করতে পারে। যদি সে র্যান্ডমলি তৈরি করে 64 বিটের ভ্যালুটা, দেন সে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশনের মাধ্যমে সে আবার IPv6 একটা মেসেজ পাঠায়, যেটা অল নোড মাল্টিকাস্ট হয়, যেটা দিয়ে সে বোঝাচ্ছে যে আমি একটা আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, এটাকে অন্য কেউ ইউজ করতেছো কিনা। যদি অন্য কেউ ইউজ করে থাকে তাহলে সেই আইপিটা ইউজ করতে পারবে না, আদারওয়াইজ সেটা ইউজ করতে পারবে। সো এই স্টেপগুলো ফলো করার ফলে স্ল্যাক অপারেশনের মাধ্যমে একটা পিসি একটা নেটওয়ার্ক থেকে IPv6 অ্যাড্রেসটা পেতে পারে। সো নেক্সট যেটা আমরা দেখবো, যে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র রাউটারের হেল্প নিয়ে সেই কাজটা করে। এখন দেখবো যে সে কিভাবে রাউটার এট দ্য সেম টাইম ডিএইচসিপি সার্ভারের দুজনের হেল্প নিয়ে এই কাজটা করতে পারে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানাদার প্রসেস অফ স্ল্যাক। এটাকে বলা হচ্ছে স্টেটলেস ডিএইচসিপি। ঠিক আছে, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে অনলি স্ল্যাক, আর এখন যেটা সেটা হচ্ছে স্টেটলেস ডিএইচসিপি। সে ব্যাপারটা স্টেটলেস হবে, কিন্তু এই প্রসেসে ডিএইচসিপি সার্ভারও ইনভলভ থাকবে ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য। তো এই স্টেপটা কি, খেয়াল করো যে সবার প্রথমে পিসি তো রাউটারকে আরএস মেসেজের মাধ্যমে খুঁজে বের করলো যে আমার ইনফরমেশন লাগবে নেটওয়ার্কে ঢোকার জন্য, রাউটার অ্যাডভার্টাইজমেন্ট করলো। দেন রাউটার ইট উইল গিভ আ রিপ্লাই টু পিসি যে এই যে আমি তোমাকে একটা মেসেজ দিলাম, এবং আমার এই ইনফরমেশনটা তুমি তোমার আইপি অ্যাড্রেস তৈরি করার সময় ইউজ করবা। এখন এটার একটা দুইটা অপশন আছে। যদি শুধু রাউটারের মাধ্যমে সে যদি আইপি অ্যাড্রেস নেয় তাহলে এখানে ডিএসসিপি ইনভলভ হবে না, বাট রাউটার যদি চায় তাহলে নেটওয়ার্কে যদি ডিএসসিপি সার্ভার থাকে, দেন রাউটার অ্যান্ড ডিএসসিপি সার্ভার বোথ উইল বি ইনভলভড ইন দিস প্রসেস অফ গেটিং দ্য আইপি অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আমার দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে স্টেটলেস ডিএসসিপি, আর একটা হচ্ছে স্টেটফুল ডিএসসিপি। স্টেটলেস ডিএসসিপি যেটা, সেটা কি বলতেছে যে রাউটার পিসি কে বলবে যে ইউজ দ্য ইনফরমেশন ইন দিস মেসেজ এন্ড অবটেন এডিশনাল ইনফরমেশন ফ্রম দ্য ডিএইচসিপি সার্ভার। আচ্ছা, মানে কি, রাউটার পিসি কে বলবে যে আমি তোমাকে নেটওয়ার্কের কিছু ইনফরমেশন দিলাম যেটা তোমার আইপি অ্যাড্রেস তৈরি করতে হেল্প হবে, বাট আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে যেটা তোমাকে আমি দিব না, ডিএইচসিপি সার্ভার দিবে। তাহলে এখন তুমি আমার পরে ডিএইচসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করবা এবং বাকি ইনফরমেশনগুলো নিবা। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্টেটলেস ডিএইচসিপি ভার্সন 6। এখানে রাউটার এবং ডিএইচসিপি সার্ভার বোথ কিছু কিছু ইনফরমেশন দিবে PC1 কে টু গেট দ্য আইপি অ্যাড্রেস। আরেকটা স্টেপ হচ্ছে যে শুধুমাত্র রাউটার বলে দিবে যে ডিএইচসিপি সার্ভার কোথায় আছে, বাট নেটওয়ার্কের ইনফরমেশন সে তেমন কিছু দিবে না, সমস্ত ইনফরমেশন ডিএইচসিপি সার্ভার থেকে নিতে হবে, যেটাকে বলা হচ্ছে স্টেটফুল ডিএইচসিপি ভার্সন 6। যেখানে কি বলছে যে ডু নট ইউজ দ্য ইনফরমেশন ইন দিস মেসেজ, মানে আমি তোমাকে যে ইনফরমেশন দিচ্ছি এটা দিয়ে তুমি কোনো আইপি অ্যাড্রেস তৈরি করবা না, রাদার তুমি কি করবা, ডিএইচসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করে সমস্ত ইনফরমেশন গ্যাদার করবা। সো এই যে স্টেটফুল ডিএইচসিপিতে আসলে রাউটারের কাজটা হচ্ছে সে শুধুমাত্র ডিএইচসিপি সার্ভারকে চেনাই দিচ্ছে পিসিকে, কিন্তু নেটওয়ার্ক থেকে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবে বা কত ভ্যালু অ্যাসাইন করবে এই সমস্ত রেসপন্সিবিলিটি ইজ টোটালি ডিএইচসিপি সার্ভার, নট ইন রাউটার। বুঝা গেছে? তিনটা ওয়েতে কিন্তু করা যাচ্ছে, বুঝতেছো? সো
যখন এই স্ল্যাক অপারেশনটা হচ্ছে, এখন কোনটা ইউজ হবে, মানে একদম স্টেটলেস হবে নাকি ডিএসসিপি এবং রাউটারের মিক্স হবে, না শুধুমাত্র রাউটার থেকেই হবে, এই জিনিসগুলা কিভাবে ডিসাইড হবে সেটা হচ্ছে তোমার রাউটার অ্যাডভার্টিজমেন্ট যেই প্যাকেটটা রাউটার পিসিকে পাঠাবে সেখানে দুইটা ফ্ল্যাগ দেয়া থাকবে, একটা হচ্ছে এম ফ্ল্যাগ, একটা হচ্ছে ও ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের ভ্যালুর উপর বেস করে ডিসাইড করে আসলে যে পিসি আইপি অ্যাড্রেসের ইনফরমেশন কার থেকে নেবে। সো একদম শুরুতে যদি রাউটার অ্যাডভার্টিজমেন্টে যে প্যাকেটটা রাউটার পিসিকে দিল যদি এম ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে এবং ও ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে, তখন বুঝতে হবে যে রাউটারই সমস্ত ইনফরমেশন দিবে, এখানে কোনো ডিএসসিপি সার্ভারের দরকার নাই। ওকে, বাট যদি আরএ মেসেজে এম ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে এবং ও ফ্ল্যাগের ভ্যালু 1 থাকে, তখন বুঝতে হবে যে কিছু ইনফরমেশন রাউটার দিবে এবং কিছু ইনফরমেশন ডিসিপি ভার্সন 6 সার্ভার পিসিকে প্রোভাইড করবে, মানে পিসি দুইজনের কাছ থেকে ইনফরমেশন নিবে এবং তারপরে তার আইপি অ্যাড্রেসটা সে তৈরি করতে পারবে। বুঝে গেছে? সো দেখো এখানে কি বলছে, দ্য আরএ মেসেজ হ্যাজ সাম অফ দ্য অ্যাড্রেসিং ইনফরমেশন আই নিড, বাট আই নিড টু কন্ট্যাক্ট দ্য ডিএসসিপি সার্ভার ফর আদার কনফিগারেশন ইনফরমেশন সাচ এজ ডিএনএস সার্ভার অ্যাড্রেসেস অর আদার অ্যাড্রেসেস। মানে রাউটার থেকে সে নেটওয়ার্ক প্রিফিক্সের লেন্থ বা নেটওয়ার্ক অ্যাড্রেস এই ভ্যালুগুলা সে রাউটার থেকে পাবে, বাট আদার ইনফরমেশনগুলা যে ডিসিপি সার্ভার বা ওয়েব সার্ভার কোনো সার্ভার যদি থেকে থাকে তাদের আইপি গুলা কত, এই ইনফরমেশনগুলা রাউটার প্রোভাইড করবে না, সেগুলো ডিসিপি সার্ভার প্রোভাইড করবে। ঠিক আছে, এই টেকনিকটাকে বলা হচ্ছে স্টেটলেস ডিএইচসিপি ভার্সন 6, যেখানে পিসি রাউটারের ইনফরমেশন এবং ডিসিপি সার্ভারের ইনফরমেশন দুজনের থেকে ইনফরমেশন নিয়ে আইপি অ্যাড্রেস জেনারেট করবে। আচ্ছা, লাস্টলি যেটা স্টেটফুল ডিএইচসিপি, সেটা হচ্ছে পিসি একদম টোটালি ডিএইচসিপি সার্ভারের উপর ডিপেন্ড করবে আইপি অ্যাড্রেসের জন্য, রাউটারের উপর না। রাউটার শুধুমাত্র বলে দিবে যে তুমি ডিএইচসিপি সার্ভারের সাথে কন্ট্যাক্ট করো, আমি কোনো ইনফরমেশন তোমাকে দিব না রিগার্ডিং আইপি অ্যাড্রেস। সেখানে দেখো কি বলছে, দ্য আরএমএসএস টেলস দ্য the RMSS tells the PC that it needs to contact the DCP server for all the addressing information. সো এখানে রাউটারের কাজ হচ্ছে খুবই অল্প, সে শুধুমাত্র পিসিকে বলে দিবে যে সে ডিএসসিপি সার্ভারের আইপিটা কত এবং ডিএসসিপি সার্ভারের সাথে সে কিভাবে কমিউনিকেট করতে পারে, এবং এটা সে বুঝবে কিভাবে, যখন শুধু এম ফ্ল্যাগটা সেট করা থাকবে 1 দিয়ে, তখনই পিসি বুঝতে পারবে যে আইপি অ্যাড্রেসের জন্য সমস্ত ইনফরমেশন সে ডিএসসিপি সার্ভার থেকে পাবে এবং ডিএসসিপি সার্ভারই এই জিনিসটা টোটালি কন্ট্রোল করবে। তাই এটাকে বলা হচ্ছে স্টেটফুল ডিএইচসিপি, মানে পিসির আইপি কত হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে কিনা, বা যে এখন ওকে কত আইপি দেওয়া হয়েছে বা কোন কোন আইপি অ্যাভেলেবল আছে, সমস্ত কিছু এখানে ডিএইচসিপি সার্ভার কন্ট্রোল করবে, রাউটার না। এর জন্যই এটাকে বলা হচ্ছে স্টেটফুল ডিএইচসিপি ভার্সন 6। তো এই কাজটা করার জন্য যে আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয় সেটা হচ্ছে FF02:1 এবং :2 এবং পোর্ট নাম্বার হচ্ছে 547। ঠিক আছে, সো যখন সে এই পোর্ট নাম্বার দিয়ে রিকোয়েস্টটা পাঠাবে তখন আসলে ডিএইচসিপি সার্ভার বুঝতে পারবে যে হ্যাঁ পিসি আমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। সো সবার প্রথমে পিসি রাউটারের সাথে কমিউনিকেট করবে, রাউটার সলিসিটেশন মেসেজ পাঠাবে, তারপর রাউটার নিজের রাউটার অ্যাডভার্টাইজমেন্ট করবে। যখন রাউটার অ্যাডভার্টাইজমেন্ট পাঠালো তখনই রাউটার বলে দিবে কে যে ডিএসসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করো। দেন পিসি ইজ গোয়িং টু কন্ট্যাক্ট উইথ দ্য অল ডিএসসিপি সার্ভার অ্যাভেলেবল ইন দ্য নেটওয়ার্ক। এখানে এই জন্য বলছে সলিসিট to all DHCP server using this multicast address with port number 547. সো যখন পিসি ডিসিপি সার্ভারের সাথে এই পোর্ট নাম্বারে কমিউনিকেট করলো তখন ডিসিপি সার্ভার বুঝবে যে হ্যাঁ এখন পিসি আমার সাথে কি একটা আইপি অ্যাড্রেস আমার থেকে পেতে চাচ্ছে, তার মানে আমার পিসিকে কিছু ইনফরমেশন দিতে হবে। সো দেন দ্য সার্ভার ইজ গোয়িং টু ইউনিকাস্ট দ্য ইনফরমেশন টু PC1। দেন পিসি তাকে কি বলবে, দুই ধরনের রিকোয়েস্ট পাঠাইতে পারে, কারণ দুই ধরনের অপারেশন আছে, একটা হচ্ছে স্টেটফুল ডিএসসিপি, একটা হচ্ছে স্টেটলেস ডিএসসিপি। যদি রিকোয়েস্টের টাইপ হয় ইনফরমেশন রিকোয়েস্ট, দ্যাট ইজ স্টেটলেস ডিএসসিপি। আর যদি ইনফরমেশন টাইপ হয় অনলি রিকোয়েস্ট, তার মানে সেটা হচ্ছে স্টেটফুল ডিএসসিপি। ফার্স্ট অপশন ইজ DHCP server is going to give him the IP address of the DNS server or other extra information, আর বাকি ইনফরমেশন সে রাউটার থেকে নেবে, নেটওয়ার্ক প্রিফিক্স বা নেটওয়ার্ক অ্যাড্রেসের ইনফরমেশন। বাট যদি পিসির রিকোয়েস্ট হয় স্টেটফুল টাইপের, দ্যাট মিনস সে শুধুমাত্র
request টাইপের ইনফরমেশন করে, দ্যাট মিনস দ্য পিসি ইজ রিকোয়েস্টিং ফর অল সর্ট অফ ইনফরমেশন ফ্রম দ্য ডিএসসিপি সার্ভার, যে নেটওয়ার্কের সমস্ত ইনফরমেশন ডিএসসিপি সার্ভার থেকে নেবে। সো এখানে দুইটা অপশন, যে তুমি স্টেটফুল ডিএসসিপি করতে চাচ্ছ না স্টেটলেস ডিএসসিপি করতে চাচ্ছ। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? Yes, miss. কোশ্চেন আছে? আচ্ছা, সো এই গেল হচ্ছে যে কিভাবে আইসিএমপি ভার্সন 6 প্যাকেট এক্সচেঞ্জ করার মাধ্যমে একটা পিসি কিভাবে IPv6 নেটওয়ার্ক থেকে আইপি অ্যাড্রেস নিতে পারে। এটা হচ্ছে প্রসেসটা, তিনটা প্রসেস দেখলাম। সো পরীক্ষায় যেটা আসবে ভালো করে খেয়াল করবা যে কোনটা চাইছে সেই অনুযায়ী আনসারটা করবা। লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ট্রানজিশন IPv4 থেকে IPv6। সো আমাদের যে বর্তমানে নেটওয়ার্কগুলো আছে সেখানে আসলে বোথ IPv4 এবং IPv6 বোথ রানিং। সো যদি আমরা IPv4 নেটওয়ার্কে থাকি তাহলে হতে পারে আমাদের IPv6 নেটওয়ার্কের কোনো ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হবে, তাহলে আমরা কিভাবে করব? বাট আমাদের যদি IPv4 IPv6 ধরো আমাদের ডিভাইস আছে এবং আমরা আরেকটা IPv6 ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই, বাট আমাদের সমস্ত ইন্টারনেট তো আর IPv6 হয়ে যায় না, সেখানে IPv6ও আছে IPv4ও আছে, তাহলে কিভাবে আমরা দুইটা ভার্সনের মধ্যে কমিউনিকেট করব, এই স্ট্র্যাটেজিস গুলাই এখানে একটা ব্রিফ ডিসকাশন করা হয়েছে। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ IPv6 টপিক। সো তিনটা স্ট্র্যাটেজি আছে বা তিনটা টেকনিক আছে যে আমরা কিভাবে এই ট্রানজিশনটা করতে পারি বিটুইন IPv4 অ্যান্ড IPv6। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডুয়াল স্ট্যাক, দেন ইজ টানেলিং, অ্যান্ড লাস্টলি দ্য ট্রান্সলেশন। সো প্রত্যেকটাই মোরলেস কাছাকাছি, জাস্ট একটু বেসিক কিছু কনসেপ্টের পার্থক্য। সো দ্য মোস্ট পপুলার আর রিকমেন্ডেড ওয়ান হচ্ছে ডুয়াল স্ট্যাক টেকনোলজি। এই টেকনোলজিটা কি, যে আমি ধরো এই হোস্ট ডিভাইসটা আছে এবং আমি যে রাউটারের মাধ্যমে নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে চাই সেই রাউটারটা হচ্ছে একটা ডুয়াল স্ট্যাক রাউটার। সো সেই রাউটারটা কি, আমি যদি IPv6 ইউজ করি সে তাহলে ডেটাটাকে IPv6 এ প্রসেস করে IPv6 নেটওয়ার্কে পাঠাবে। আবার আমার ডিভাইসটা যদি IPv4 নেটওয়ার্কের ডিভাইস হয়, IPv6 যদি আমার ডিভাইসে কাজ না করে, তখন আমি IPv4 এর ডেটাই আমার ডুয়াল স্ট্যাক রাউটারটাকে পাঠাবে এবং রাউটারটা আমার IPv4 এর ডেটাটাই পাঠাবে। সো এই যে রাউটারটা, মিডল যে রাউটারটা, যে আমার হোস্টের সাথে ইমিডিয়েট যে রাউটারটা কানেক্টেড, আমি যদি সহজে বলি যে আমার ISP রাউটারটা কি হবে, ডুয়াল স্ট্যাক রাউটার হবে। সে কি করবে, সে হচ্ছে যদি IPv4 ডিভাইস হয় সে তাহলে IPv4 এর ডেটা প্রসেস করে পাঠাবে, আর সে যদি IPv6 এর হোস্ট হয় তাহলে এই ডুয়াল স্ট্যাক রাউটারটা IPv6 এ ডেটাটাকে রেডি করে নেটওয়ার্কে পাঠাবে। সো ইট ক্যান অ্যাক্ট ইন বোথ ওয়ে, মানে অ্যাট এ টাইম তার ভিতরে এই ডুয়াল স্ট্যাক রাউটারটার ভিতরে IPv4ও কাজ করবে এবং IPv6ও কাজ করবে, দুটাই কনকারেন্টলি রানিং থাকবে। তো এই ধরনের ডুয়াল স্ট্যাক রাউটারের কনফিগারেশনটা বোথ নেটওয়ার্ক লেয়ার সাপোর্ট করে, উইচ ইজ IPv6 ভার্সন প্রোটোকল এবং IPv4 ভার্সন প্রোটোকল, এটা ইনস্টল করা থাকে প্রত্যেকটা রাউটারে যারা ডুয়াল স্ট্যাক হিসেবে কাজ করে। ঠিক আছে, কারণ তাকে দুইটাই সাপোর্ট করতে হয়। সো সাধারণত সিসকো ডুয়াল স্ট্যাক রাউটারের যখন একটা ডুয়াল স্ট্যাক রাউটার থাকে, নর্মালি আমরা কি দেখি যে একটা ইন্টারফেসে আমরা সবসময় একটা আইপি অ্যাড্রেসই প্রোভাইড করি, বাট অ্যাজ ইট ইজ এ ডুয়াল স্ট্যাক রাউটার, এখানে দেখো সে IPv4 এর তার একটা আইপি অ্যাড্রেস আছে এবং IPv6 এর জন্য তার একটা আইপি অ্যাড্রেস আছে। সে যদি IPv4 এর হোস্টের সাথে কমিউনিকেট করে তাহলে 4 এর নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করবে, আবার 6 এর ডিভাইস ইউজ করে তাহলে সে 6 এর জন্য কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে স্ট্র্যাটেজিটা আছে সেটা হচ্ছে IPv6 টানেলিং। IPv6 টানেলিং মানে হচ্ছে যে আমি ধরো একটা IPv6 হোস্ট যেটা বাংলাদেশে আছে ধরো, এবং আরেকটা IPv6 হোস্ট আছে যে ধরো আমেরিকাতে আছে। সো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি এবং আমরা দুজনই IPv6 হোস্ট, IPv6 নেটওয়ার্কে আসি, বাট বাংলাদেশ থেকে আমেরিকায় ডেটা ট্রান্সফার করার জন্য আমাকে থ্রু দ্য ইন্টারনেট যেতে হবে। ইন্টারনেটে IPv4 নেটওয়ার্কও থাকতে পারে এবং IPv6 নেটওয়ার্কও থাকতে পারে, কারণ পৃথিবীর সব নেটওয়ার্ক তো এখন IPv6 এ কনভার্ট হয়নি, তারা 4ও কিছু এক্সিস্ট করে, কোথাও কোথাও 6 এক্সিস্ট করে। দ্যাটস ওয়াই যখন আমি দুইটা IPv6 হোস্ট কমিউনিকেট করতে চাই, তারা বোথ IPv6 হলেও
ইন বিটুইন ইন্টারনেটের ভিতরে IPv4 নেটওয়ার্ক থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার কি হবে, IPv6 থেকে আরেকটা IPv6 নেটওয়ার্কে ডেটা যাওয়ার জন্য মাঝখানে যেহেতু কোনো ভার্সন 4 এর নেটওয়ার্ক ইউজ হতে পারে, তাই আমাকে টানেলিং প্রসেসটা কাজ করাইতে হবে। এই টানেলিং প্রসেসটা কি, যে আমার বাসা থেকে IPv6 নেটওয়ার্ক থেকে সে বের হলো, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার পরে ধরলাম আমি প্রথমেই আমার একটা IPv4 নেটওয়ার্ক আসলো, তাহলে তখন কি হবে, আমার IPv6 এর যে ডেটাটা সেটা IPv4 এর ডেটাতে কনভার্ট করতে হবে না? তো এই জিনিসটাকেই বলতেছে টানেলিং করা। তো এখানে যে রাউটারগুলো আছে যারা IPv4 সাপোর্ট করে, যেটা ডুয়াল স্ট্যাক রাউটার, সে কি করে যে আমার IPv6 ডেটাটা সে নিবে এবং তার বাইরে সে একটা IPv4 হেডার অ্যাড করবে, কারণ তাকে তো IPv4 নেটওয়ার্ক দিয়ে ডেটাটা পাঠাতে হবে। সো IPv6 নেটওয়ার্কের ডেটাটা সে রিসিভ করলো এবং তার বাইরে সে একটা IPv4 হেডার তৈরি করলো। এইটার তৈরি করার ফলে সে IPv4 নেটওয়ার্ক দিয়ে এই প্যাকেটটা সেন্ড করতে পারবে। ঠিক আছে? তো এই জিনিসটাকেই বলতেছে টানেলিং করা। এটা একটা ইন্টিগ্রেশন মেথড, যেটা একটা এনক্যাপসুলেশন করে। কাকে এনক্যাপসুলেট করে? IPv6 এর ডেটাকে 4 এ, অথবা 4 এর ডেটাকে 6 এ, ভাইস ভার্সা আর কি। সো দেন যেহেতু 4 দিয়ে IPv4 নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে সে প্যাকেটটা আমেরিকায় পাঠাচ্ছে, সো আমার এখানে IPv4 একটা হেডার অ্যাড হবে। যেতে 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 ধরো আমেরিকায় যে পৌঁছালো, এখন সে IPv6 টোটালি IPv6 নেটওয়ার্কে চলে আসছে, তখন সে কি করবে, IPv4 হেডারটাকে রিমুভ করবে এবং তারপরে IPv6 এর যে ডেটা এবং হেডারটা আছে সেটা সেই ডেস্টিনেশন ডিভাইসকে সে ফরওয়ার্ড করবে এবং তারপর সেটা প্রসেস হবে। সো যেহেতু ইন বিটুইন আমার অন্য একটা টাইপের নেটওয়ার্ক ইউজ হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে টানেলিং প্রসেস। ঠিক আছে, বোঝা গেছে? সো এটার জন্য হেডারে একটা স্পেশাল ইনফরমেশন ইউজ করতে হয়, যে যেহেতু আমি একটা IPv6 ডেটার বাইরে আমি কি করতেছি, IPv4 এর হেডার ইউজ করতেছি, তখন দেখবা আমরা যখন নেটওয়ার্ক লেয়ার পড়ছিলাম তখন আমরা হেডার ইনফরমেশন পড়ছিলাম যে প্যাকেটের হেডারে প্রোটোকল বলে একটা ফিল্ড থাকে। সেই প্রোটোকল ফিল্ডের ভ্যালু যখন 41 দেয়া হয়, এইটা দিয়ে ইন্ডিকেট করা হয় যে আসলে একটা প্যাকেটকে, IPv6 এর প্যাকেটকে IPv4 এ এনক্যাপসুলেট করা হয়েছে। বুঝে গেছে? এবং এই জিনিসটা করার জন্য অবশ্যই একটা ডুয়াল স্ট্যাক রাউটার আমার লাগবে, যে 4 থেকে 6 এ নিতে পারে এবং 6 থেকে 4 এ নিতে পারে। লাস্টলি যেটা আছে, দ্য থার্ড স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয় নেট এনাবল ডিভাইস ট্রান্সলেশন বা নেট প্রোটোকল ট্রান্সলেশন। এখানে কি করা হয়, যেমন আমি হচ্ছে একটা IPv4 এর হোস্ট, আমার শুধুমাত্র ভার্সন 4 নেট মানে আমি ইউজ করতে পারি IP ভার্সন 4, কিন্তু আমার প্যাকেটটা আমাকে পাঠাইতে হবে IPv6 নেটওয়ার্কে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা নেট এনাবল ডিভাইস ইন বিটুইন রাউটার আমার থাকতে হবে, যে IP ভার্সন 4 থেকে IP ভার্সন 6 এ কনভার্ট করবে, আবার ভাইস ভার্সা 6 থেকে যখন আমার ভিতরে ডেটা আসবে তখন 6 থেকে 4 এর ভার্সনে কনভার্ট করে আমাকে ডেটাটা পাঠাবে। সো এই কাজটা করে দিবে আমার নেট এনাবল একটা ডিভাইস। ঠিক আছে, বোঝা গেছে? এটাকে বলা হয় নেট পিটি, নেট প্রোটোকল ট্রান্সলেশন। এটা একটা রাউটার যে হচ্ছে নেটের কাজ কি, পাবলিক অ্যাড্রেস থেকে প্রাইভেট আইপি করা, আর এই নেট এনাবল ডিভাইসে কি করতেছে, IPv6 অ্যাড্রেস থেকে IPv4 এ পাঠাচ্ছে, অথবা IPv4 থেকে IPv6 এ পাঠাচ্ছে। বোঝা গেছে? Yes, ma'am. এই Yes, yes. এইটুকুই ছিল IPv6। কারো যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে বলতে পারো, নাহলে আমরা আমাদের যে লাস্ট টপিক সিলেবাসের সেটা স্টার্ট করব, উইচ ইজ ডেটা লিঙ্ক লেয়ার। আছে কোনো কোয়েরিজ? আচ্ছা, সো দিস ইজ দ্য লাস্ট পার্ট। আমাদের সিলেবাস খুব সম্ভবত বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, নেক্সট আরেকটা ক্লাস লাগবে। সো এটাই হচ্ছে লাস্ট লেকচারটা। এই লেকচারের বেশ কয়েকটা পার্ট আছে, সো আমরা আজকে কয়েকটা পার্ট দেখব এবং বৃহস্পতিবারে বাকি পার্টটা দেখব। সো আমরা বেসিক্যালি কি কি কভার করলাম, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, অ্যান্ড নাও দিস ইজ দ্য ডেটা লিঙ্ক লেয়ার। সো ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে আমার একদম সেকেন্ড লাস্ট লেয়ার, which is the upper layer of the physical layer. So data link layer is a combination of both software and hardware. এখানে
সফটওয়্যার পার্ট ইনভলভ, আবার যেহেতু একদম এটা ফিজিক্যাল লেয়ারের খুব কাছাকাছি, সো এখানে বেশ কিছু হার্ডওয়্যার ইনভলভমেন্টও আছে যেটা আমাদের ডেটা ট্রান্সফার করার সময় আসলে খেয়াল রাখতে হবে। সো আমরা একদম শুরুর দিকে যখন উইক 1 এবং উইক 2-তে পড়াশোনা করছিলাম তখন জানতাম যে আসলে ডেটা লিঙ্ক লেয়ার কি কি কাজ করে। সো তোমাদের কি মনে আছে ডেটা লিঙ্ক লেয়ার কি কি কাজ করে? এনিবডি? আচ্ছা, সো ডেটা লিঙ্ক লেয়ার যে কাজটা করে সেটা হচ্ছে, সে হচ্ছে সমস্ত প্রসেসিং হপ বাই হপ। আমরা এতদিন যেটা পড়ে আসছি, যেটা অ্যাপ্লিকেশন লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার তারা কি করে, হোস্ট টু হোস্ট সার্ভিস দেয় বা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন সার্ভিস দেয়। বা ডেটা লিঙ্ক লেয়ার ইজ মোর প্রিসাইজ, সে আরেকটু ডিটেল, সে হচ্ছে একদম সেন্ডার থেকে একদম ডেস্টিনেশনে কি হচ্ছে সেটা না, সে হচ্ছে একদম তার থেকে নেক্সট ইমিডিয়েট নেক্সট যে হবটা আছে তার সাথে সে কিভাবে কমিউনিকেট করবে, তার সাথে সে কিভাবে এরর হ্যান্ডেল করবে, এই জিনিসগুলা নিয়ে লিঙ্ক লেয়ার হচ্ছে ইনভলভড। সো আমি যদি একটা ডিভাইস হই, আমার ইমিডিয়েট ডিভাইস হচ্ছে আমার বাসার রাউটারটা। সো এই যে আমার আমার ডিভাইসের সাথে আমার ইমিডিয়েট বাসার রাউটারের ডিভাইসটা কিভাবে কমিউনিকেট করবে, কোনো এরর হলে সে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে মিডিয়ামটা অ্যাক্সেস করবে, এই জিনিসগুলা নিয়ে হচ্ছে লিঙ্ক লেয়ার কাজ করে। সো লিঙ্ক লেয়ারে আমরা প্রত্যেকটা ডিভাইসকে নোড হিসাবে কি বলবো ডিফাইন করি, যেখানে নোড বলতে আমরা যে কোনো পিসি, রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট, সার্ভার সমস্ত কিছুকে আমরা নোড বলবো। এবং প্রত্যেকটা নোড আরেকটা নোডের সাথে দুইটা ওয়েতে কানেক্টেড থাকতে পারে, একটা হচ্ছে ওয়াইয়ার্ড কানেকশন আর একটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। সো একটা ওয়াইয়ার্ড কানেকশনের ক্ষেত্রে একটা পিসির সাথে একটা রাউটার কিভাবে ডেটা এক্সচেঞ্জ করবে, বা একটা ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে একটা পিসির সাথে একটা রাউটার কিভাবে কমিউনিকেট করবে, লিঙ্ক লেয়ার আসলে এই জিনিসগুলাই বা এই স্ট্যান্ডার্ড বা এই ফাংশনালিটিগুলাই ডিফাইন করে দিছে তার প্রোটোকল স্ট্যাকে। ঠিক আছে? সো লিঙ্ক লেয়ারের প্রত্যেকটা ডেটাকে আমরা ফ্রেম বলবো। এই লেয়ারের যে পিডিইউ তাকে বলা হচ্ছে ফ্রেম। এবং লিঙ্ক লেয়ারেই যে অ্যাড্রেসটা ইউজ হয় সেই অ্যাড্রেসটা হচ্ছে তার ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস, হুইচ ইজ দ্য ম্যাক অ্যাড্রেস। আপার লেয়ার থেকে ডেটা যখন লিঙ্ক লেয়ারে আসবে, লিঙ্ক লেয়ারের হেডারের ইনফরমেশনে যে নতুন অ্যাড্রেসটা যোগ হবে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি ওই ফিজিক্যাল ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা। সো কারণ সে ম্যাক অ্যাড্রেস দিয়ে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে ডিফারেন্সিয়েট করে। সো লিঙ্ক লেয়ারের এখানের একটা কনটেক্সট দেওয়া আছে যে আমরা যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা বলি, যে ধরো আমি আমার বাসা থেকে কক্সবাজারে যাব। সো প্রথমে আমি উবার কার্ড দিয়ে বাসা থেকে এয়ারপোর্টে গেলাম, তারপরে প্লেন দিয়ে ঢাকা থেকে চিটাগাং গেলাম, তারপরে বাস দিয়ে চিটাগাং থেকে কক্সবাজারে গেলাম। সো এক্ষেত্রে কে যাচ্ছে, যাচ্ছি হচ্ছে আমি, তার মানে আমি হচ্ছে দ্য অ্যাকচুয়াল ডেটা বা ডেটাগ্রামটা। এখন আমি কিভাবে যাচ্ছি, আমি অনেকগুলো ওয়েতে কিন্তু যাচ্ছি। আমি বাসা থেকে উবারের মাধ্যমে গেলাম হচ্ছে তোমার এয়ারপোর্টে, আমি কি ইউজ করলাম, রোড দিয়ে। রোডে আমি কিসের মাধ্যমে গেলাম, গাড়ি দিয়ে গেলাম। সো গাড়ি দিয়ে গেলে আমার এক ধরনের সময় লাগবে, এক ধরনের অ্যাক্সেস হবে। আবার আমি যদি রিক্সা দিয়ে যাই তাহলে ব্যাপারটা আবার অন্যরকম হবে। সো এখানে আমি কোন ট্রান্সপোর্টটা ইউজ করতেছি এটা ইম্পর্ট্যান্ট। আমি যদি প্লেন দিয়ে যাই তাহলে আমি এক 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 সময়ে যাইতে পারবো। আমি আবার সেই রাস্তাটাই যদি গাড়ি দিয়ে ভ্রমণ করি তাহলে কিন্তু সেটা আরেকটা ওয়ে হবে। আমি যেভাবে আকাশপথ যেভাবে আমি যেভাবে অ্যাক্সেস করব, আমি রাস্তা কিন্তু সেভাবে অ্যাক্সেস করতে পারবো না। সো এই যে এই জিনিসগুলো যে আমি কিভাবে আমার ডেটাটা যাবে, কোন রাস্তা দিয়ে যাবে বা কোন ওয়েতে যাবে, এই জিনিসগুলো নিয়ে আসলে লিঙ্ক লেয়ার তার হ্যান্ডলিং গুলা করে। সো আমরা দেখবো যে ওয়ায়ার্ড লিঙ্কে এবং ওয়্যারলেস লিঙ্কে কিভাবে লিঙ্ক লেয়ারে এই অ্যাক্সেস গুলা হয় এবং তখন আসলে কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলাই কভার করবো। তো লিঙ্ক লেয়ার যে সার্ভিসগুলো দেয়, প্রথম যে সার্ভিসটা সেটা হচ্ছে সে ডেটাটাকে তৈরি করে। আপার লেয়ার থেকে বড় ডেটা আসতে পারে। লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে লিঙ্ক যে পরিমাণ সাইজের ডেটা একবারে প্রসেস করতে পারবে সেই পরিমাণ সাইজের সে ফ্রেম তৈরি করে। আমি যদি ওয়্যারলেস মিডিয়ামে থাকি তাহলে আমার ফ্রেমের সাইজ যেটা হবে, আমি যদি ওয়ায়ার্ড মিডিয়ামে থাকি তাহলে কিন্তু আমার ফ্রেমের সাইজ সেটা হবে না। ঠিক আছে? সো ফ্রেমিং কি করতেছে, আমি কোন মিডিয়ামের মাধ্যমে বা কোন লিঙ্কের মাধ্যমে আমি ডেটাটা পাঠাবো,
সেটার উপর ডিসাইড করে ফ্রেমের সাইজটা ডিসাইড হচ্ছে, এবং প্রত্যেকটা ইউনিট ডেটাকে আমি ফ্রেম বলতেছি। সেই ফ্রেমের ভিতরে কি থাকে, আপার লেয়ারের ডেটা থাকে এবং লিঙ্ক লেয়ারের হেডার থাকে। এই দুটা মিলে তৈরি হচ্ছে আমার ফ্রেম। এবং এই ফ্রেমের যে হেডার, এই হেডারের ভিতরে আমি কি ইনসার্ট করতেছি, অ্যাড্রেস ইনসার্ট করতেছি। কোন অ্যাড্রেসটা? ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা। সো সোর্স হবে কি, আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, এবং ডেস্টিনেশন কি হবে, আমার নেক্সট ইমিডিয়েট যে ডিভাইসটাতে আমি আমার ফ্রেমটা পাঠাবো, ডেস্টিনেশন হবে হচ্ছে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা, নট দ্য ফাইনাল ডেস্টিনেশন। ম্যাক অ্যাড্রেস সবসময় ইমিডিয়েট হপের যে ডেস্টিনেশন সেটা, যেটা আসলে আইপি অ্যাড্রেসের মতন না। আইপি অ্যাড্রেস হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ইমিডিয়েট যে ডেস্টিনেশন নেক্সট হপ তার ম্যাক অ্যাড্রেসটা। এটা একটু খেয়াল রাখো। এরপরে হচ্ছে লিঙ্ক অ্যাক্সেস। আমি আমার চ্যানেলটা কিভাবে শেয়ার করব, এবং শেয়ার করার সময় আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি, বা আমি কিভাবে ওয়েট করব, আমি যখন আমার টার্নটা পাবো তখন আমি কত রেটে ডেটা পাঠাবো, এই জিনিসগুলো হচ্ছে লিঙ্ক অ্যাক্সেস দিয়ে আমার ডিফাইন করা হয়। আচ্ছা, সো আবার এখানে রিলায়েবিলিটি এনশিওর করা হয় বিটুইন অ্যাডজাসেন্ট নোড। যেমন আমার ডেটা ট্রান্সফার করার সময় অনেক সময় হতে পারে আমার নয়েজ থাকতে পারে আমার চ্যানেলে। সো নয়েজ থাকলে আমার ডেটাটা করাপ্টেড হয়ে যেতে পারে। আবার এরকম হতে পারে যে আমার যেহেতু বাইনারি বিট স্ট্রিম আমি পাঠাচ্ছি, নয়েজ ছাড়াও অনেক সময় অন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা যে কোনো অন্য কারণে আমার বিটগুলো অল্টার হয়ে যাইতে পারে। সো ইন কেস অফ যদি আমার এরর হয়, তাহলে আমি এররগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, সেটাও আমার লিঙ্ক লেয়ার আসলে ডিফাইন করে দেয়, যে আমার এরর হ্যান্ডলিং প্রসেসটা কি হবে, ডেটা ফ্লো কিভাবে হবে, মানে আমি কত স্পিডে আমার নেক্সট হপে ডেটা পাঠাতে পারবো, সেটাও লিঙ্ক লেয়ারে ডিফাইন করে। সো আমার যদি ফাইবার অপটিক কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে আমার স্পিডটা অনেক বেশি হবে। আবার যদি আমি টুইস্টেড পেয়ার কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমার স্পিড অনেক কম হবে। তো এই যে এই ডিসাইডিং ফ্যাক্টরগুলা, কখন কত ডেটা রেট হবে, এরর কিভাবে হ্যান্ডেল হবে, কিভাবে এন্ড টু এন্ড বা হপ টু হপ ডেলিভারি আমি এনশিওর করব, রিলায়েবিলিটি এনশিওর করব, এই কাজগুলা লিঙ্ক লেয়ার আমাকে বলে দিবে যে কিভাবে করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, সো আমাদের যে লিঙ্ক লেয়ারটা, এটা কোথায় ইমপ্লিমেন্ট হয়? প্রত্যেকটা লেয়ারই হচ্ছে কি, আমাদের ডিভাইসের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার পার্ট আছে, সেখানে প্রত্যেকটা মানে লেয়ারের কাজগুলা ভাগ ভাগ করা আছে। সো লিঙ্ক লেয়ার বেসিক্যালি আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আছে, যে ল্যান কার্ডটা আছে, সেখানে লিঙ্ক লেয়ারের কাজগুলো হ্যান্ডেল হয়। লিঙ্ক লেয়ারের যে আমাদের যে এনআইসি কার্ডগুলো আছে, সেখানে একটা সফটওয়্যার পার্ট আছে এবং একটা হার্ডওয়্যার পার্ট আছে। সো আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আমাদের যে নেক্সট হপ আছে তার একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে। সো তারা দুজনের মধ্যে কমিউনিকেট করবে যে আসলে কিভাবে আমরা এখন ফ্রেমটা এক্সচেঞ্জ করব বা এররটা হ্যান্ডেল করব। এবং দিস ইজ আ কম্বিনেশন অফ দ্য হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড দ্য ফার্মওয়্যার। তো সমস্ত কিছু একসাথে ইন্টিগ্রেট হয়ে কাজ করবে। তো এখানে হার্ডওয়্যার পার্ট যেভাবে ইনভলভড, আবার সফটওয়্যার পার্টও ইনভলভ আছে। ঠিক আছে? সো এক একটা ডিভাইসের যে নেটওয়ার্ক কার্ডে, এখনকার যে আমাদের নেটওয়ার্ক কার্ডগুলো আছে, সেখানে ওয়াইয়ার্ড এবং ওয়্যারলেস বোথ যে চিপ সেটা ইনস্টল করা থাকে। কিছু কিছু নেটওয়ার্ক কার্ডে শুধুমাত্র ওয়্যারলেস ওয়াইয়ার্ড কার্ড থাকে, আবার ওয়্যারলেস কাজ করে না। বাট এখনকার চিপসেটগুলোতে বোথ থাকে। তুমি যখন দেখবা তোমার আইপি কনফিগ অল লিখে তুমি যদি তোমার পিসিতে চেক করো, তুমি দেখবা যে তোমার একটা ওয়্যারলেস ইন্টারফেসের জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে, আবার ওয়াইয়ার্ডের জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে। সো দুই ক্ষেত্রে এটা ইউজ করা যায়। তো যখন তুমি যেই নেটওয়ার্কে আসো, তুমি যদি কেবল কানেকশন দিয়ে কমিউনিকেট করো তখন একটা অ্যাক্টিভেট হবে, আবার যদি ওয়্যারলেস কমিউনিকেশন দিয়ে অ্যাক্টিভেট করো তখন আবার আরেকটা কাজ করবে। সো তুমি আসলে কোন মিডিয়ামটা ইউজ করতেছো বা কোন চ্যানেলটা ইউজ করতেছো, সেটার উপর ডিপেন্ড করবে আসলে যে কোন টেকনিকে এসে ডেটাটা পাঠাবে। আচ্ছা, বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, আমরা এখন যেটা দেখবো নেক্সট, যেটা সেটা হচ্ছে যে আমরা মিডিয়াম বা মাল্টিপল অ্যাক্সেস কিভাবে করব আমার চ্যানেলে। সো আমাদের যে ডিভাইসগুলো আছে, তারা প্রত্যেকে কি করতেছে, আমাদের যেই কমিউনিকেশন লিঙ্কটা শেয়ার করতেছে, এবং একজন
ডেটা পাঠাচ্ছে, আরেকজন ওয়েট করতেছে, তারপরে হয়তো চ্যানেলটা ফ্রি হচ্ছে, সে ডেটা পাঠাচ্ছে। এই যে চ্যানেল অ্যাক্সেস প্রোটোকলগুলো কত ধরনের হতে পারে, এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ দিস টপিক। তো আমরা তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে চ্যানেল পার্টিশনিং প্রোটোকল, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, একটা হচ্ছে টেকিং টার্ন প্রোটোকলস। তিনটাই হচ্ছে মানে মিডিয়ামটা কিভাবে অ্যাক্সেস করা যায় সেটার ওয়ে আউট। সো তিনটারই কিছু প্রস এবং কনস আছে। সো কিছু কিছু ক্ষেত্রে কোনোটা ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনোটা ভালো না, সেটাই আমরা ইন ডিটেল দেখবো। সো লিঙ্কের টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। পয়েন্ট টু পয়েন্ট বলতে বোঝাচ্ছে এখানে এখানে যেই রাউটারগুলো আছে এবং তার সাথে যে বাকি রাউটারগুলো কানেক্টেড, এটা দেখো তারা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের মাধ্যমে কানেক্টেড। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে, এই রাউটারের সাথে এই রাউটারের মাঝখানে একটাই কানেকশন আছে এবং সেইটা তাদের মধ্যে আর কেউ আর শেয়ার করতেছে না। মানে রাউটার জিরো রাউটার ওয়ানকে সেন্ডিং লাইন দিয়ে ডেটা পাঠাচ্ছে, আবার আরেকটা লাইন দিয়ে সে রাউটার ওয়ান থেকে রাউটার জিরোতে রিসিভ করতেছে। তো দিস ইজ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, যেটা কারো সাথে শেয়ার হচ্ছে না। সো এখানে কলিশন হওয়ার কোনো চান্স নাই। বাট হোয়াট অ্যাবাউট দিস, এখানে দেখো রাউটারের সাথে সুইচ কানেক্টেড, আবার সুইচের সাথে আরো তিনটা রাউটার কানেক্টেড। সো এই রাউটার থেকে এই সুইচে যখন ডেটাটা আসলো, আবার এই রাউটার থেকে এই সুইচে যখন ডেটাটা আসলো, সুইচ কি করবে, ওই ডেটাটা এই রাউটারকে ধরো ফরওয়ার্ড করবে। সো এখানে এই যে ওয়্যারটা, এটা শেয়ার্ড হচ্ছে, কারণ এখানে তো তার একটাই, একটা সেন্ডিং এর তার, একটা রিসিভিং এর তার। বাট রিসিভিং এর যে তার, সেটা দিয়ে সে একজনের থেকে ডেটা রিসিভ করতেছে না, সে কি করতেছে, হয় এর থেকেও রিসিভ করতে পারে, এর থেকেও রিসিভ করতে পারে, অথবা এর থেকেও রিসিভ করতে পারে। তার মানে এই কেবলটা শেয়ার হচ্ছে না। সো যখন কেবলটা শেয়ার হবে, তখন এটা একটা ব্রডকাস্ট নেটওয়ার্ক হয়ে যাবে, এবং এক্ষেত্রে আমার কি হতে পারে, কলিশন হতে পারে। কারণ এই রাউটারটা যখন এই রাউটারকে ডেটা পাঠাতে চাবে, ওই সেম টাইমে এই রাউটারটাও তাকে ডেটা পাঠাইতে পারে। তো যখন দুজনই একটা লাইন দিয়ে ডেটা পাঠাবে, তাহলে খুব সহজে কলিশন হবে। কলিশন হলে তো সব ডাটাটাই নষ্ট হয়ে যাবে। তাহলে কিভাবে আসলে এই ওয়্যার চ্যানেলটা শেয়ার করা যায় এমন ভাবে যেন আমাদের কারো ডেটাই কলিশন না হয়, বা অ্যাটলিস্ট কলিশন কম হয়, সেই টেকনিকগুলাই আমরা আজকের চ্যাপ্টারে দেখব। আর যদি আমি চিন্তা করি যে ওয়্যারলেস মিডিয়ামে তো কলিশন হবেই, কারণ এটা তো জাস্ট একটা ফ্রি বাতাস। এখানে এভরিবডি ইজ ওপেন টু সেন্ড দেয়ার ডেটা। সো ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে বা স্যাটেলাইটের ক্ষেত্রে আমার সেম সময়ে সবাই এয়ার মিডিয়ামটা ইউজ করতে পারে। সো অবশ্যই একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল ইন্টারফেয়ার করবেই। সো এই ইন্টারফেয়ারেন্সটা আমরা কিভাবে কমাতে পারি, কিভাবে আরেকজন পাঠাইলে আমরা ওয়েট করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, বোঝা গেছে? Yes, please. তো প্রথমে আমরা যেটা দেখব যে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল বলতে বোঝাচ্ছে একটাই লিঙ্ক আছে, কিন্তু মাল্টিপল মানুষ এটাকে অ্যাক্সেস করবে। সো যদি একটা লিঙ্ক থাকে এবং মাল্টিপল পিপল যদি ওই লিঙ্কের মাধ্যমে ডেটা পাঠায়, তার মানে অবশ্যই দুইজন বা তিনজন একসাথে ট্রাই করতে পারে। দুজন বা তিনজন একসাথে ট্রাই করলে তাদের ডেটার মধ্যে কলিশন হবে। এই কলিশন থেকেটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, বা কিভাবে স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারি যে আসলে একজনের পরে আরেকজন আমরা যেন ডেটা পাঠাই, সেটারই বিভিন্ন অ্যালগোরিদম আছে, যেটা আসলে ডিটারমাইন করে যে আমার মিডিয়ামটা বা চ্যানেলটা কিভাবে নোডের মাধ্যমে নোডগুলোর মধ্যে শেয়ার হবে। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ যে আমার যে ব্রডকাস্ট চ্যানেলটা আছে, যেটা আমার একটাই লিঙ্ক ধরো, এবং এখানে হচ্ছে অনেকগুলা সেন্ডার এবং অনেকগুলা রিসিভার থাকবে। যেমন এখানে যদি একটা লাইন থাকে, এটা যদি একটা রাউটার হয়, এটা যদি একটা সুইচ হয়, আর আর এগুলা যদি হোস্ট হয়, তাহলে এখানে ধরে নাও 4-5টা হোস্ট আছে, এবং সবাই শুধুমাত্র এই সিঙ্গেল লাইনটা দিয়ে রাউটারের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। তাহলে এই লাইনের মাধ্যমে আমি যদি সবার ডেটাটাই পাঠাই, সো সবাই তো ট্রান্সমিট করতে চাবে। সো যদি একজন শুধুমাত্র পাঠায়, তাহলে সে কি করতে পারবে, এই লিঙ্কের ফুল রেটটা ইউজ করতে পারবে। যদি রেট আর হয়, তাহলে সে আর বিট পার সেকেন্ড রেটে চ্যানেলটার মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারবে। বাট আমি কি করতে চাই, আমি করতে চাই যে আমার ধরো এম সংখ্যক নোড আছে যারা এই চ্যানেলটাকে শেয়ার করতে চায়।
তখন আমি যদি চ্যানেলটা শেয়ারিং এ চলে যাই তখন অবশ্যই সবাই তো আর বিপিএস রেটে পাঠাইতে পারবো না, তখন আমার যতগুলা ইউজার আছে তার মধ্যে এই রেটটা ভাগ হয়ে যাবে। সো ইট উইল বি আর ডিভাইডেড বাই এম। সো এটাই বলছে যে যদি আমি পুরাটা ইউজ করতে পারতাম তাহলে এটা ইফিসিয়েন্ট হইতো আমার জন্য, বাট হোয়াট অ্যাবাউট যদি আমি এম সংখ্যক নোড এটা দিয়ে ট্রান্সমিট করতে চাই, তখন সেই রেটটা আসলে আর বাই এম এ ভাগ হয়ে যাবে, উইচ ইজ ফেয়ার এনাফ, কারণ আমি জিনিসটাকে শেয়ার করতেছি এবং সবাইকে আমি সমান সংখ্যক ভাগ দিচ্ছি। আরেকটা জিনিস কি যে আমার জিনিসটাকে আমি যদি ফুললি ডিসেন্ট্রালাইজ করতে চাই, যে কোনো কোনো কোঅর্ডিনেশন করবে এমন কোনো মাস্টার নোড থাকবে না যে কন্ট্রোল করবে, এমন একটা ভাবে নিজেদের মধ্যে তারা ডেটা পাঠাবে যেন তারা নিজেরাই এটাকে ম্যানেজ করতে পারবে, আরেকজনের মাধ্যমে বা কোনো এক্সট্রা ইনফরমেশনের মাধ্যমে বা কোনো এক্সট্রা নোডের মাধ্যমে কোঅর্ডিনেশন করব না। ঠিক আছে, আলাদা করে আমি বলবো না যাচ্ছে এখন তুমি দাও বা এখন তুমি দাও, রাদার এমন একটা টেকনিক ইউজ করব অটোমেটিক্যালি যে প্রত্যেকে তার নিজস্ব সময় পাঠাবে, যদি দেখে কলিশন সে থেমে যাবে। এখন কি ওয়েতে আমরা এগুলো করতে পারি, এটাই আমরা ওয়ান আফটার অ্যানাদার দেখব। সো এই মিডিয়াম অ্যাক্সেস প্রোটোকল বা ম্যাক প্রোটোকল তিন ধরনের আছে, একটা হচ্ছে চ্যানেল পার্টিশনিং, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, আর একটা হচ্ছে টেকিং টার্নস। তো সবার প্রথমে আমরা দেখবো চ্যানেল পার্টিশনিং, যেটা হচ্ছে একটা চ্যানেল কিন্তু আমি মাল্টিপলের মধ্যে ভাগ করব। সো এখানে আমরা তিনটা টেকনিক দেখবো, একটা হচ্ছে টিডিএমএ, একটা হচ্ছে এফডিএমএ, একটা হচ্ছে সিডিএমএ। সো এটা আমরা খুব সম্ভবত 320-তে তোমরা পড়ে আসছো, তার কিছু এটার কিছু বেসিক নলেজ। তো এখানে একদম একদম বেসিকটাই বলা হয়েছে, আমরা আসলে এই লেকচারে যা পড়বো ইটস জাস্ট অ্যান ওভারভিউ, কোনো কিছুই খুব যে ডিটেইল আছে এই লেকচারে তা না, ইটস আ ভেরি ইজি লেকচার। সো দেখো প্রথমে যেটা টিডিএমএ, দিস ইজ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সো এই যে অংশটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ব্যান্ড, যেটা দিয়ে আমি আমার ডেটাটাকে পাঠাবো। এবং এখানে যদি শুধু আমি একা দিতাম তাহলে আমি টোটাল ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আমি ইউজ করতে পারতাম, এখানে কোনো কলিশনের কোনো মানে অপশনই নাই। বাট হোয়াট অ্যাবাউট যদি আমার এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাই 4 জন ইউজার ইউজ করতে চায়, সো তার মানে কি আমি 4 জন ইউজারকে এট এ টাইম এই জায়গাটা ইউজ করতে দিতেছি, তাহলে আমি তাদের মধ্যে কিভাবে এই জায়গাটা অ্যালোকেট করব যেন একটার সাথে আরেকটার কলিশন না হয়। আচ্ছা একটু সহজ করে বলি, ধরো আমি একটা খেলার মাঠ আছে, খেলার মাঠে আমি একাই খেলি, তাহলে কি হবে, পুরা মাঠটা আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ খেলে চলে আসলাম, কোনো সমস্যা নাই। বাট এই খেলার মাঠটা আমার সাথে আরো 10 জন ওখানে ফুটবল খেলতে চায়, তখন কি হবে, আমি যদি পুরা মাঠটা তাদেরকে দেই যে আচ্ছা তুমি পুরা মাঠে তুমি খেলতে পারবা, এবং আমি যদি সবাইকে দিতে চাই তাহলে আমি কিভাবে দিব, সময় ভাগ করে দিলে হবে না, সে পুরা জায়গাটাই ইউজ করতে পারবে। এই দেখো পুরা ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারতেছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে সকাল 8টা থেকে 9টা তুমি খেলবা, 9টা থেকে 10টা তুমি খেলবা, 10টা থেকে 11টা তুমি খেলবা, তাহলে কি হচ্ছে, আমি পুরা ফ্রিকোয়েন্সিটা বা পুরা জায়গাটা আমি ইউজ করতেছি বাট অল্প সময়ের জন্য। বোঝা গেছে কি বলছি? সো টিডিএম এর কনসেপ্টটা হচ্ছে এরকমই যে ইট ডিভাইডস দ্য টাইম ফ্রেম ইন্টু টাইম স্লট, প্রত্যেকটা ইউজারকে সে পুরা জায়গাটা ইউজ করতে দিবে, বাট শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। সকাল 9টা থেকে 10টা যদি পার হয়ে যায় তাহলে 2 নাম্বার ইউজারটা আর ইউজ করতে পারবে না, তাকে কি করতে হবে, পরের দিন সকাল 9টা থেকে 10টার জন্য ওয়েট করতে হবে। বোঝা গেছে কি বলছি? ক্লিয়ার? এই সেটা কি কলিশনটা এলিমিনেট করার জন্য? হ্যাঁ, কলিশনটা এলিমিনেট করার জন্য। আর মানে কারণ তুমি তো একটা জায়গা সবাইকে দিচ্ছ, নয়তো তাহলে তো তুমি শেয়ারিংটা করবা কিভাবে, কারণ তুমি আমিও যদি সকাল 9টায় খেলতে বসি মাঠে, তুমিও যদি বসো তাহলে তো আমাদের ধাক্কা লেগে যাবে, তাহলে তো আমার দুজনের প্যাকেট লস হবে। সো আমি কি করব, 8টা থেকে 9টা আমি, 9টা থেকে 10টা আরেকজন, 10টা থেকে 11টা আরেকজন, এইভাবে করে আমি জায়গাটা ভাগ করব ইউজ করার জন্য। ওই 1 ঘন্টা পার হয়ে গেলে আমার সময় শেষ, আমি আর দিতে পারবো না। সো এই ওয়েতে আমি কি করতে পারি, আমার ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারি ডেটা ট্রান্সফার করার জন্য, মানে চ্যানেলটা আমি ইউজ করলাম, অ্যান্ড আমি কলিশনটাও কি করলাম, এলিমিনেট করলাম।
বাট আমার ইউজেজ টাইমটা সেটা কমে যাচ্ছে, পুরা সময় আমি ইউজ করতে পারলাম না, কারণ আমি টাইমকে ডিভাইড করছি। বুঝা গেছে? সো এই যে টাইমের সময়টা, এটা হতে পারে 2 মিনিট, হতে পারে 1 মিনিট, হতে পারে 10 সেকেন্ড, ডিপেন্ডস তুমি কিভাবে টাইম ডিভিশনটা করতেছো। এক একটা ইউজারকে কত সময়ের জন্য তুমি চ্যানেলটা অ্যাক্সেস করতে দিতেছো, সেটা দিয়ে তুমি টিডিএম এটা করবা। সো এটার অ্যাডভান্টেজ হচ্ছে কলিশনটা তো হচ্ছে না, কারণ প্রত্যেকের জন্য স্লট ভাগ করা আছে, আমি চাইলেও আরেকজনের স্লট ইউজ করতে পারবো না। বা টিডিএমএ টেকনিকের ডিসঅ্যাডভান্টেজটা কি? এরকম হতে পারে যে আমার আজকে খেলতে মন চাচ্ছে না, আমি আজকে মাঠেই যাব না, তখন আমার স্লটটাতে মাঠটা খালি থাকবে না, তখন তো এটা আনইউজড হয়ে পড়ে থাকবে। সো এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আমার টিডিএমএ টেকনিকটার একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আনইউজড যে স্লট সেটা আইডিয়ালি পড়ে থাকে, সেটা আমি অন্য কাউকে দিতে পারবো না, কারণ এটা নিয়ম নাই। প্রত্যেকটা স্লট একটা ইউজারের জন্য ওই নির্দিষ্ট টাইমের জন্য অ্যালোকেটেড। ওই ইউজার যদি ওই স্লটটা ইউজ করে খুব ভালো, আর যদি ওই ইউজারের ওই স্লটে ডেটা ট্রান্সফার করার না থাকে, তাহলে কিন্তু সে অন্য কাউকে ওই স্লটটা দিয়ে দেয় না, সেই স্লটটাকে আইডেলি রাখে। সো এটাই হচ্ছে এর একটা বড় প্রবলেম। যেখানে এক্সাম্পলে বলা হয়েছে যে এখানে 6টা স্টেশন আছে, কিন্তু এরকম হইতে পারে যে 6টা স্টেশনই ফ্রেম পাঠাচ্ছে না, ফ্রেম পাঠাচ্ছে হচ্ছে তোমার 1, 3 আর 4, আর 2, 5 আর 6 যে স্লটগুলা সেটা হচ্ছে আমার আইডল থেকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইটস আ ওয়েস্টেজ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো যেটা বললাম যে আমি হচ্ছে খেলার মাঠকে ভাগ করছিলাম সময়ের হিসাবে, এখন আমি খেলার মাঠটাই ভাগ করে ফেলবো। সেটা কি? আমার যে চ্যানেলটা আছে, আমার যে চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি আছে, যা বা যে ব্যান্ডউইথটা আছে, সেইটাই আমি ছোট ছোট ভাগে ভাগ করে এক একটা ভাগ এক একটা ইউজারকে দিয়ে দিব। সো এখানে কি বলছে যে চ্যানেল স্পেকট্রাম ইজ ডিভাইডেড ইনটু ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ইচ স্টেশন অ্যাসাইন্ড ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যান্ড। মানে আমার ধরো খেলার মাঠ ছিল বিশাল বড়, আমি খেলার মাঠকে স্কোয়ারে 4 ভাগে ভাগ করলাম, তাইলে 4টা ভাগে 4জন সিমালটেনিয়াসলি কিন্তু তাদের অংশটুকু ইউজ করতে পারতেছে, বাট পুরা মাঠটাকে ইউজ করতে পারতেছে না। তো এখানে টাইমের ডিভিশন নাই, এখানে হচ্ছে তোমার স্পেকট্রামের ডিভিশন। বুঝা গেছে? সো এখানে আমার 3টা ইউজার আছে, 3টা ইউজারকে আমি 3টা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিলাম, সে তাদের এই ব্যান্ডের মধ্যেই পুরো সময় ধরে ডেটা ট্রান্সফার করতে পারবে। সো এখানে টাইমটা ডিভাইড হচ্ছে না, ডিভাইড হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তার মানে আমার যেই ব্যান্ডউইথটা সেটা আসলে লিমিটেড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে সিডিএমএ। সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এক্ষেত্রে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে সবাই পুরা জায়গাটাই ইউজ করতেছে এবং অ্যাট দ্য সেম টাইম। সো দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান টু মেক, কারণ এখানে কিছু কোডিং এর ব্যাপার আছে। তো এখানে চ্যানেলকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ইউজারকে একটা কোড দিবে, ওই কোডের মাধ্যমে তারা নেটওয়ার্কে ডেটা পাঠাবে। কারণ দেখো প্রত্যেকটা ডেটার একটা নির্দিষ্ট কালার আছে, একটা ইয়েলো, একটা রেড, একটা গ্রিন। এটার মানে হচ্ছে যে তুমি পুরা সময় ধরে পুরা ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাই সবাই ইউজ করতে পারবা, কিন্তু কেউ কারোর সাথে ওভারল্যাপ হবে না, কারণ প্রত্যেকে একটা নির্দিষ্ট কোড ব্যবহার করে ডেটাটা ট্রান্সফার করতেছে, এবং এটা আবার ডিকোড করতে পারবে সেই যে ডেটাটা রিসিভ করবে। দ্যাটস ওয়াই এখানে কোনো ওভারল্যাপিং হবে না কারোর সাথে কারো, বাট ইটস আ কস্টলি ওয়ান, কারণ এখানে কোডিং এর একটা বিষয় আছে। সো ইটস অ্যান এক্সাম্পল অফ, ধরো আমার একটা ঘরে আমরা সবাই কথা বলতেছি, তো আমরা যদি সবাই একই ভাষায় চিৎকার করে করে কথা বলতে থাকি, তখন কিন্তু আমরা শুনতে পাবো না বা বুঝতে পারবো না। কিন্তু ধরো আমাদের এই ঘরে আমরা এক একজন এক এক ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, তখন এমনিতেই কি আমি হয়তো আরেকজনের ল্যাঙ্গুয়েজ বুঝবোই না, সো ওইটা আমার ডিসরিগার্ড আর কি, ওটা আমার চিন্তা করারই দরকার নেই যে আরেকজন যে চাইনিজ ভাষায় কথা বলতেছে সেটা তো আমার সাথে ওভারল্যাপ হওয়ার কোনো উপায় নাই, কারণ আমি বাংলায় বলতেছি, চাইনিজের সাথে বাংলার কোনো রিলেশন নাই। সো আমি যার সাথে বলতেছি সেও বাংলাই বুঝে, তা আমরা দুজন কমিউনিকেট করতে পারতেছি। আবার যে চাইনিজে বলতেছে ওই একই ঘরের মধ্যে বসে, সে যাকে বলতেছে সেও শুধু চাইনিজই বুঝে। তাই রেডটার সাথে ব্লু এর কোনো সম্পর্ক নাই, ব্লু এর সাথে ইয়েলোর কোনো সম্পর্ক নাই, ইনফ্যাক্ট এখানে কারোর সাথে কারো সম্পর্ক নাই, যে শুধু সেন্ডার, যে
যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে বা যে যে কোডে ট্রান্সফার করতেছে, রিসিভার সে ওই কোডেই সেটা ডিকোড করতে পারবে। তাই একজনের সাথে আরেকজনের কোনো ওভারল্যাপিং প্রবলেমটা নাই। বাট ইটস আ কস্টলি ওয়ান, কারণ এখানে তোমার আদার ওভারহেড আছে। কারণ এখানে আমার কোডিং করতে হচ্ছে এবং সেই অনুযায়ী ডেটাটাকে আগে প্রসেস করতে হচ্ছে, তারপরে পাঠাইতে হচ্ছে। বোঝা গেছে? কারো কোনো কোয়েরিজ আছে? এনি কোয়েশ্চেন আপ টু দিস? আচ্ছা, ম্যাম কালকের এক্সামটা কখন হবে? কালকের এক্সাম তো আমি এই চ্যানেলে ক্লাস শেষ করে বলে দেবো। এক্সামের তো অনেকে রিকোয়েস্ট করতেছে এক্সামের টাইমটা চেঞ্জ করার জন্য। সো অনেকেই বলছে মঙ্গলবার নেওয়ার জন্য। সো মঙ্গলবারে তোমাদের হলে সুবিধা হয়? হ্যাঁ মিস, মঙ্গলবারে যদি নেন তাহলে একটু সুবিধা হবে। আমাদের সুবিধা হয় না। ওকে, তো মঙ্গলবারে কখন, আফটার ইফতার না সকালে? কারণ এটা যেহেতু লাস্ট উইক, অন্যান্য ম্যাম ইফতারের আগে করলে বেটার হয় মেবি। হ্যাঁ, আমার সমস্যা নাই, আমি নিতে পারবো, কারণ অ্যাজ ইট ইজ অনলাইন, সো ইটস নট আ প্রবলেম। বাট দ্য পয়েন্ট ইজ তোমাদের তো অন্যান্য সাবমিশনও থাকে, তো আমি যে একটা স্লট দিলাম, ওই স্লটে তোমাদের অন্য কোনো কোর্সের পরীক্ষা বা কুইজ থাকে, যেহেতু এটা লাস্ট উইক। দ্যাটস ওয়াই আই এম থিঙ্কিং যে এই জন্য আমি আমার স্লটটাতেই পরীক্ষা রাখছিলাম ল্যাব টাইমে। বাট তারপরও বলতেছো তোমার মিস বিকালের দিকে হলে সমস্যা নেই, ইফতারের আগে যে কোনো টাইম যদি সমস্যা না হয় কারণ। ইফতারের আগে ধরো ধরো 3:30টার মধ্যে তো ইউনিভার্সিটির কাজকর্ম শেষ হয়, 3:30টার মধ্যে। সো 4টা থেকে 4:45 যদি দেই পরীক্ষা, ইজ দ্যাট ফাইন? হ্যাঁ, কথা আসতেছে না, কেটে কেটে আসতেছে, একটু আরেকবার বলবা? ক্লাস আছে, মঙ্গলবারে ল্যাব ক্লাস আছে 3:30 পর্যন্ত। ওই যে দেখো, সবার কারো না কারো প্রবলেম থাকবেই, বুঝছো? মিস সকালে দেওয়া যায় না? সকালে ভালো হয়, টাইম যখন ছিল তখন দিলে ভালো। সকাল মিস সকালে আমাদের প্রজেক্ট সাবমিশন আছে। জি মিস, প্রজেকশন সলিউশন। তো যে কোনো স্লটই দেই, কারো না কারো কোনো কিছু থাকেই। সো এই জন্য আমি তো বলছি যে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসাইড করে বলো, কারণ প্রত্যেকের টাইম তো আসলে আমি ম্যানেজ করতে পারবো না, স্টুডেন্ট তো অনেক। কারো না কারো ওভারল্যাপ হবে কোনো না কোনো কোর্সের সাথে, কারণ এটা লাস্ট উইক, এটাই স্বাভাবিক। তো যেটা করতে পারি, আরো পরে যে নিতে পারি, বৃহস্পতিবার নিতে পারি। বাট ইটস গোনা বি লেট, আর কি অনেক বেশি। ম্যাম ছুটি শুরু আগে কথাটা বুঝি নাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি চ্যানেলে মেসেজ দিব, 2টা বা 3টা স্লট দিব, যেটা ফিজিবল হয় আমি সেটা চুজ করব। জি মিস, ভোটের করে দিয়ে। কারণ এখানে সবারই একটা ওপিনিয়ন থাকবে, এটাই স্বাভাবিক, কারো না কারো প্রবলেম থাকবেই। সো যদি তোমরা কালকে দিতে না চাও, তাহলে মঙ্গলবারে আমি 3টা স্লট দিব, যে স্লট সবার জন্য ওকে ফাইন, ওই সময় দিবা, আর না হলে তো কিছু করার নাই। ঠিক আছে? ওকে। সো নেক্সট যে পোর্শনটা, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসের স্লটেড আলোহা এবং সিএসএম এ সিডি। সো র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল বলতে বোঝাচ্ছে যে চ্যানেলটা তারা র্যান্ডমলি কিভাবে অ্যাক্সেস করতে পারে। তো একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে টাইম ডিভিশন, মাল্টিপল অ্যাক্সেস বা ফ্রিকোয়েন্সি ডিভিশন, পোর্ট ডিভিশন, এখানে আমরা সবকিছু ডিফাইন করে দিছি যে এটা এইভাবে হবে, বা ফ্রিকোয়েন্সিটা ভাগ করা, টাইম এটা ভাগ করা, একদম ফিক্স সবকিছু। বাট এই টেকনিকটা হচ্ছে র্যান্ডমলি অ্যাক্সেস করা বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকেই যে কোনো টাইমে স্টার্ট করতে পারে, কিন্তু মানে তোমার প্রি রিকুইজিট তেমন কিছু নাই। বাট এটার যখন কোলিশনটা হবে তখন প্রবলেম হবে, কারণ এখানে যেহেতু আগের থেকে কোনো কিছু ডিসাইড করা নাই,
খুব স্বাভাবিক, আমিও যখন ট্রান্সফার করতে চাবো ডেটা, আরো 3জন ট্রান্সফার করতে যাবে, ওই সময় আসলে আমার অ্যাকশনটা কি হবে, যখন আমাদের 3জনের মধ্যে কোলিশন হবে বা 2জনের মধ্যে কোলিশন হবে, তখন আমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করব, সেটাই আসলে এই পার্টে আমরা এখন দেখবো যে আসলে র্যান্ডম অ্যাক্সেসের ক্ষেত্রে কিভাবে লিঙ্ক লেয়ারে ডেটাটা ট্রান্সফার হয়। আমরা 3টা টেকনিক দেখবো, একটা হচ্ছে স্লটেড আলোহা, একটা আলোহা, এটা হচ্ছে সিএসএমএ, আর এটা হচ্ছে সিএসএমই সিডি। এইটা আমরা দেখবো না, কারণ কোলিশন অ্যাভয়েডেন্স, সিএসএমই সিডি হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কোলিশন ডিটেকশন, এটা আমরা দেখবো। আর একটা আছে সিএসএমএ সিএ, কোলিশন অ্যাভয়েডেন্স, কিভাবে কোলিশনকে অ্যাভয়েড করতে পারি সেটা, এটা আমাদের টপিকে নাই। সো ইটস ফর ওয়্যারলেস, সো ওয়্যারলেস আমরা কভার করবো না এই টপিকে। সো র্যান্ডম অ্যাক্সেসের যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে ফার্স্টে যখন একটা নোড বা একটা হোস্ট ডেটা পাঠাতে চাবে, যেহেতু আগের থেকে কোনো কিছু প্রিডিফাইন নাই, তার মানে প্রত্যেকটা নোড তার ফুল চ্যানেলের ক্যাপাসিটিটা ইউজ করবে, এখানে টাইমও শেয়ার নাই, আবার ব্যান্ডউইথও শেয়ার নাই। সো প্রত্যেকের জন্যই অ্যাভেলেবল আছে পুরা লিঙ্কটা, যে পাবে লিঙ্কটা সেই অ্যাক্সেস করতে পারবে, ব্যাপারটা হচ্ছে সেরকম। এর জন্য এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। সো কোনো প্রিভিয়াস কোঅর্ডিনেশন অর প্রিভিয়াস কোনো রুলস নাই টু অ্যাক্সেস দ্য লিঙ্ক। সো আমি পুরা সময়টা ধরেই আমি পুরা ডেটা রেটটা ইউজ করতে পারবো, বাট ইফ আমিও দিলাম চ্যানেলে ডেটা এবং ওই মোমেন্টেই আরেকজনও ডেটাটা পাঠাইলো, তখনই প্রবলেমটা হবে, কারণ তখন কলিশন হবে। সো কলিশন হইলে আমাদের দুজনেরই ডেটাটা পুরোপুরি লস্ট হয়ে যাবে। তখন আমরা কিভাবে কলিশনটাকে ডিটেক্ট করব এবং কিভাবে এটাকে রিকভার করব, সেই টেকনিকটা আমরা এখন দেখব। সো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্লটেড আলোহা টেকনিক। সো স্লটেড আলোহা বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ফ্রেম একটা ঠিক নির্দিষ্ট সময়েই পাঠাইতে হবে। যেমন এখানে যদি টাইম ভাগ করা থাকে 10 সেকেন্ডের, সাপোজ এটা হচ্ছে 1 থেকে 10, তারপরে হচ্ছে তোমার 10 থেকে 20, 20 থেকে 30, এরকম করে 10 সেকেন্ডের একটা স্লট ভাগ করা আছে। স্লটেড আলোহার নিয়ম হচ্ছে যে তোমাকে ঠিক স্লটের শুরুতেই ডেটা পাঠাইতে হবে, তুমি ইন বিটুইন বা যে কোনো সময় থেকে শুরু করতে পারবা না, তোমার ডেটাটা স্লটের শুরু থেকে শুরু করতে হবে। তার মানে তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে 1 থেকে শুরু করতে হবে, তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে 10 থেকে শুরু করতে হবে, তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে 20 থেকে শুরু করতে হবে, তুমি 22 বা 23 থেকে শুরু করতে পারবা না। এটাই হচ্ছে তোমার অ্যাজাম্পশনটা, এবং প্রত্যেকটা ফ্রেমের সাইজটা সেম হবে, অ্যান্ড টাইম ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল টাইম স্লট, মানে প্রত্যেকটা ফ্রেম পাঠানোর স্টার্টিং টাইমটা সবসময় মেনটেন করতে হবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। সো নোড স্টার্ট টু ট্রান্সমিট অনলি দ্য স্লট বিগিনিং। স্লট হচ্ছে 1 থেকে 10 সেকেন্ড, আমাকে 1 থেকে শুরু করতে হবে, আমি 3 থেকে শুরু করতে পারবো না, এটা নিয়ম না, সবসময় স্লটের শুরুটাই করতে হবে। বাট ওই স্লটের শুরুতে আমিও করতে পারি, আরেকজনও করতে পারে, যদি আরেকজন করে তাহলে কলিশন হবে এবং কলিশনটা ডিটেক্ট করতে পারতে হবে। আচ্ছা, সো যদি কলিশন না হয় তাহলে কি হবে, আমি ডেটা পাঠাইলাম, সাথে সাথে আমার ডেটাটা ওই স্লটে আমি পাঠাই দিলাম এবং ডেটাটা ট্রান্সমিট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট যদি কলিশন হয়, কারণ আমিও পাঠাইতে চাচ্ছি আরেকজনও পাঠাইতে চাচ্ছে, তাহলে আমার তো প্যাকেটটা লস হইলো, ফ্রেমটা পুরোপুরি নষ্ট হইলো। তাহলে আমার এই যে ফ্রেম নষ্ট হওয়ার প্রবাবিলিটি বা ফ্রেম সাকসেস হওয়ার প্রবাবিলিটি, এটা কত হবে, এটা আমরা একটু পরে দেখবো, একটা ক্যালকুলেশন আছে। খেয়াল করো, যেখানে বলছে যে একটা পয়সার যদি আমি হেড অ্যান্ড টেইল করি, সো অবশ্যই তার প্রবাবিলিটি 2টা, কারণ তার ভ্যালু 2টা, হয় সে হেড হবে অথবা সে টেইল হবে। তো সবসময় একটা ডিভাইস সে আগে ডিসাইড করবে যে সে প্যাকেট পাঠাতে পারবে কি না। সো হতে পারে সে প্যাকেট পাঠাতে পারবে, হতে পারে সে প্যাকেট পাঠাতে পারবে না, এটা সে র্যান্ডমলি চুজ করবে। তো সে যদি একটা পয়সা দিয়ে সে যদি এই ডিটেকশনটা করে, তাহলে তার প্যাকেট পাঠানোর প্রবাবিলিটি কত হবে, 50%, কারণ সে পয়সা দিয়ে সেই র্যান্ডমলি জিনিসটাকে চুজ করতেছে। আবার সে যদি একটা ডাইস দিয়ে করে এবং ডাইসে যদি তোমার 10টা সাইড থাকে, তাহলে তার কয়টা অপশন হতে পারে, 1/10, তাই না?
10% হয়ে যাচ্ছে তখন তার প্রবাবিলিটিটা। সো সে প্যাকেট পাঠাবে কি প্যাকেট পাঠাবে না, তখন সে তার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 10%। সো এখন এখানে যে কথাটা বলছে যে স্লটেড আলোহার ক্ষেত্রে প্রত্যেকটা নোড আগে র্যান্ডমলি চুজ করবে যে সে প্যাকেট পাঠাবে না প্যাকেট পাঠাবে না। সেটা সে কিভাবে করবে, যে সে ধরো ওই যে একটা প্রবাবিলিটি ক্যালকুলেশন করবে ডাইস থ্রো করে, যে সে একটা অ্যালগোরিদম লিখে দিল বা একটা প্রোগ্রাম লিখে দিল, যে প্রোগ্রামের আউটকাম হতে পারে দুইটা, হয় সে প্যাকেট পাঠাবে অথবা সে ফ্রেম পাঠাবে না। ঠিক আছে, এখন কিভাবে সে এই জিনিসটা ক্যালকুলেট করতেছে, সে পয়সা দিয়ে করতে পারে, সে এরকম 10টা সাইডে ডাইস দিয়ে করতে পারে, সে ছক্কা দিয়ে করতে পারে, ইটস আপ টু হিম, দিস ইজ র্যান্ডমলি ডিসাইডেড। সো যখন তার প্রবাবিলিটি বা ছক্কার আনসার আসলো যে ইয়েস, এখন সে পড়ছে যে সে ছক্কা হলেই সে ডেটা পাঠাতে পারবে, সো সে যখন ডেটা পাঠাবে, চ্যানেলে যেহেতু আরো অনেক নোড আছে, তারাও তাদের ডাইস থ্রো করছে এবং হয়তো তাদের ডাইস থ্রো করেও সে আসছে যে তার ছক্কা পড়ছে, আমারও ছক্কা পড়ছে তোমারও ছক্কা পড়ছে, বাকি 4জনের পড়ে নাই। সো বাকি 4জন কিন্তু এখন চ্যানেল অ্যাক্সেস করতে আসবে না, কারণ তার ছক্কা পড়েই নাই, তারা কিন্তু ওয়েট করে আছে। ছক্কা পড়ছে কার কার, আমার পড়ছে আর তোমার পড়ছে, তো আমি আর আরেকজনের যদি পড়ে, তাহলে আমরা কি করবো, দুইজনই একই সাথে চ্যানেলটাকে অ্যাক্সেস করতে আসবো না? এবং চ্যানেল অ্যাক্সেসের নিয়ম হচ্ছে আমাকে সবসময় স্লটের শুরুতেই আমাকে ডেটা পাঠাইতে হবে। সো এই যে এখানে দেওয়া আছে এক্সাম্পলটা, এই স্লটের শুরুতে 3টা নোডেরই একসাথে ছক্কা পড়ছে এবং 3জনই একই সাথে ডেটা পাঠাইছে, তাহলে কি হচ্ছে, কলিশন হচ্ছে না? বোঝা গেছে? আচ্ছা, এর পরের স্লটে আবার তারা ডাইস ফেললো, এই স্লটে কারোরই ছক্কা পড়ে নাই, তাই দেখো এই স্লটটা কিন্তু আমার এমটি আছে, তার মানে কি আইডেল আছে, 3টা নোড আছে, কারোরই হচ্ছে ছক্কা পড়ে নাই, তাই তারা এখন ডেটা ট্রান্সফারই করতে আসে নাই, চ্যানেল আইডেল বসে আছে। তারপরে তারা আবার ছক্কা ফেললো এবং এই সময় 1 এবং 2 এর আসলো এবং তারা আবার কলিশন হলো। বুঝতে পারছো? এরপরে আবার তারা চেষ্টা করলো, এই সময় শুধুমাত্র 2 এর ছক্কা পড়ছে এবং লাকিলি শুধুমাত্র 2 এর একাই ছক্কা হয়েছে এবং সে স্লটটা ইউজ করে ফেললো এবং তার সাকসেস হইলো। আসলে এই টেকনিকে যদি সে ডেটা পাঠায়, স্লটেড আলোহা টেকনিকে, তাহলে কি হবে, তার যদি কপাল ভালো থাকে তার তো ছক্কা পড়বে, কিন্তু ছক্কা পড়াটাই এখানে কিন্তু কপাল ভালো না। কপাল ভালো কখন, যখন অন্য কারো ছক্কা না পড়তেছে, তখন শুধুমাত্র স্লটটা শুধু তারই, তো তখন ইটস বেটার যে সে শুধুমাত্র একাই চ্যানেলটা ওই স্লটে সে অ্যাক্সেস করতে পারতেছে। বোঝা গেছে? সো যদি এই টেকনিকে বলো তো, মানে বেশি নোট থাকলে আমার স্লটের আলো হাতে সাকসেস পাওয়ার রেট ভালো, না কম নোট থাকলে? চ্যানেলে যদি আমার নোডের সংখ্যা বেশি হয় তাহলে ভালো, না কম হলে? কারণ আমি যদি সিঙ্গেল থাকি চ্যানেলে, তখন আমি সব সময় কি পাবো, আমি আমার ছক্কা উঠলেই আমি পুরা সময়টা ধরে আমি চ্যানেলে ডেটা পাঠাইতে পারবো। বাট যদি আমার নোডের সংখ্যা বেশি হইতে থাকে, তখন আমার চান্সেস অফ কলিশন হাই হইতে থাকে, কারণ আমার সাথে আরেকজনের হয়তো ছক্কা পড়বে এবং আমরা দুজনই একই সাথে এই স্লটটা অ্যাক্সেস করতে যাব এবং কলিশন হবে। বোঝা গেছে? সো এই স্লটের আলোহার প্রসগুলা হচ্ছে যে একটা নোড কন্টিনিউয়াসলি কিন্তু ডেটা পাঠাইতে পারে, যে কারো যদি কপাল খুব ভালো হয়, সে প্রত্যেকবার র্যান্ডমলি তার ছক্কা পড়বে এবং সেই একমাত্র স্লটটা পাবে। যদিও এটা রেয়ার, বাট ইটস পসিবল যে প্রত্যেকবার সে একাই নোটটা, মানে ওই চ্যানেলের ওই স্লটটা প্রত্যেকবার সেই পাচ্ছে। এরকম হতে পারে যে নোট 2টা বারে বারেই তার কপাল ভালো এবং সে বারে বারে চ্যানেলে পজিটিভ হচ্ছে এবং চ্যানেলটা অ্যাক্সেস করতে পারতেছে এবং বাকি নোটগুলো পারতেছে না। সো এক্ষেত্রে হতে পারে যে কেউ একজন অনেকক্ষণ ধরে স্লট পাচ্ছে, আবার কেউ একদম অপরচুনিটি পাচ্ছেই না, এটা হতে পারে। এখানে সিঙ্কিং এর জন্য কোনো কিছু করতে হবে না, কারণ এখানে নিয়মই হচ্ছে যে সবসময় স্লটের শুরুতে ডেটা পাঠাতে হবে। তোমার স্লট যদি 1 থেকে 10 সেকেন্ডের হয়, তুমি কখনো 2 নাম্বার সেকেন্ড বা 4 নাম্বার সেকেন্ডে ডেটা পাঠাতে পারবে না, তোমাকে সবসময় প্রথম সেকেন্ড থেকেই ডেটা পাঠাইতে হবে এবং ওই পুরো 10 সেকেন্ডের জন্য তুমি অকুপাইড ওই জায়গাতে। এরপরে আবার
10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে আবার নতুন স্লট শুরু, সেটা তুমি পাইতেও পারো, আবার আরেকজনও পাইতে পারে। সো এখানে আসলে তোমার সিঙ্কিংটা অনেক সহজ, কারণ সবসময় স্লটের শুরুতে ডেটা পাঠাইতে হবে। সো দিস ইজ আ সিম্পল ওয়ে অফ সেন্ডিং ডেটা। কনস কি, এখানে প্রচুর কোলিশন হইতে পারে, কারণ যেহেতু এটা র্যান্ডমলি অ্যাক্সেস করতেছে, র্যান্ডমলি কার কখন পজিটিভ আসবে, কে তার টসে জিতবে এবং সে অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস পাইলেই যে সে স্লটটাও পাচ্ছে সেটার কোনো অ্যাসিওরেন্স নাই। এবং আরেকটা প্রবলেম কি, যে আমার স্লটগুলা আইডেল থেকে যাইতে পারে। এরকম হইতে পারে যে কেউই টসে জিতলো না, তখন স্লটটা কি হলো, খালি থেকে গেল। বুঝা গেছে? এবং আরেকটা যেটা প্রবলেম, যেহেতু এখানে সময়ের একটা জিনিস বেঁধে দেওয়া আছে, যে আমাকে 10 সেকেন্ড দিছে ঠিকই, কিন্তু আমি কিন্তু 10 সেকেন্ডের যে কোনো সেকেন্ড থেকে ডেটা পাঠাতে পারবো না। সো আমাকে সব সময় যে ক্লকের যে সিনক্রোনাইজেশন ডিভাইসের সাথে চ্যানেলের, সেটা সবসময় করতে হবে, যে 1তম সেকেন্ড কোনটা বা 10তম সেকেন্ড কোনটা, এটা সবসময় আমাকে বুঝে তারপরে মিডিয়ামে ডেটা পাঠাইতে হবে। সো এখানে ক্লক সিনক্রোনাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট। সো এখানে একটা ইকুয়েশন দেখানো হয়েছে, যে দেখো যে স্লটেড আলোহার ইফিসিয়েন্সিটা কত। সো যদি আমি সাকসেস হই, যে আমার টসে আমি জিতলাম, তাহলে probability of one node that it is successful, যে আমি টসে জিতলাম এবং আমি এখন চ্যানেলে ডেটা পাঠাইতে পারবো, সেটা probability ধরছে p। তাহলে আমার জন্য, মানে আমি হচ্ছে একজন, আমার জন্য probability হচ্ছে p, এটা হচ্ছে আমার জন্য সাকসেস। এবং বাকি যতগুলা নোড আছে, বাকি আরো n সংখ্যক নোড আছে, তো তারা সাকসেস হয় নাই, তো তাদের জন্য ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস p, এবং সেখানে আমার নোড সংখ্যা আছে n মাইনাস 1 সংখ্যক। সো the probability for a node to be it a success is এত। তো n সংখ্যক নোডের জন্য আমার সাকসেস হচ্ছে np ইন্টু 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেছে ইকুয়েশনটা? সো আমি যদি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে এখানে n নোডের সংখ্যা, যদি নোডের ভ্যালু 0 থেকে ইনফিনিটি হয়, তাহলে দেখা যায় এই ভ্যালুটা ক্যালকুলেট করার পরে দেখা যায় যে ইফিসিয়েন্সির ভ্যালু হয় 37%। স্লটেড আলোহাতে ইফিসিয়েন্সির ভ্যালু হয় 37% প্রবাবিলিটি। আচ্ছা, এই যে এই ভ্যালুটা কিভাবে আসছে 1/e থেকে, এটা কিন্তু আমাদের কোর্সে মানে এক্সপ্লেনেশন নাই, সো এটাও তোমাদের পড়তে হবে না। জাস্ট তোমাদের জানলেই হবে যে স্লটেড আলোহার ক্ষেত্রে তোমাদের সাকসেসের ইকুয়েশন হচ্ছে এত, এবং তোমার ইফিসিয়েন্সির ভ্যালু হয় 37%। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিওর আলোহা। সো স্লটের আলোহা হচ্ছে যে স্লট ভাগ করা আছে, যে প্রত্যেকটা চ্যানেলের স্লটের শুরু কত থেকে। পিওর আলোহাতে কোনো স্লট টট নাই, সে জাস্ট কখন শুরু হবে বা কখন শেষ হবে এটার কোনো ডিফাইন্ড টাইম নাই। এখানে যেমন দেখো যে টাইমগুলোকে ভাগ করা আছে, এটা হচ্ছে t-1, এটা হচ্ছে t0, এটা হচ্ছে t1+। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো ফ্রেম স্লটের যে কোনো সময় থেকে ডেটা ট্রান্সফার করতে পারে। যেমন এখানে দেখুন শুরু থেকে শুরু না করে স্লটের মাঝখানে শুরু করছে। সো স্লটেড আলোহার ক্ষেত্রে যেটা ছিল যে আমার একদম শুরু থেকে শুরু করতে হবে। আনস্লটেড আলোহা মানে হচ্ছে যে তোমার টাইমটা হচ্ছে তোমার জন্য ফিক্সড, যে তুমি ধরো এত সেকেন্ডের জন্য ডেটা পাঠাতে পারবা, বাট তুমি যে কোনো মাঝখান পয়েন্ট থেকে শুরু করতে পারো। এটাকেই বলতেছে পিওর অর আনস্লটেড আলোহা। এখানে এটার সুবিধা কি, এটা আরো সিম্পল, কারণ এখানে সিনক্রোনাইজেশন করতে হচ্ছে না, টাইম দেয়া আছে, ওই টাইমের তুমি শুরু থেকেও শুরু করতে পারো, মধ্যভাগ থেকেও শুরু করতে পারো, ইটস আপ টু ইউ, কখন ডেটাটা তুমি পাঠাইতে চাও তোমার ইচ্ছা মতন। সেটাই মানে হচ্ছে আমি যখন অপরচুনিটি পাইলাম, তারপরে আমি ওই মিডিয়ামে ডেটাটা পাঠাবো। বাট আমার যে একদম 1তম সেকেন্ডেই পাঠাইতে হবে তা না, আমি একটু দেরি করে শুরু করতে পারি। ঠিক আছে? এই ক্ষেত্রে কলিশনের প্রবাবিলিটি আরো বেড়ে যাচ্ছে না? কারণ দেখো এই সিনারিওটাতে দেখো, আমি যদি নোড হই, এই যে ইয়েলো নোডটা যদি আমি হই, তাহলে আমি যদি tতম সময় শুরু করি, আমার সাথে কলিশন হওয়ার প্রবাবিলিটি কার আছে? আমার সাথে যেই দুইটা স্লট ওভারল্যাপ করে সেটা। তো এই দুইটা একটা স্লট হচ্ছে 5 সেকেন্ড,
আর এই যে আরেক পরের স্লটটাও হচ্ছে 5 সেকেন্ড, এই পরের স্লটটাও হচ্ছে 5 সেকেন্ড। তা আমার সাথে কয়জনের ওভারল্যাপ করতে পারে? যে আমার ইমিডিয়েট আগের স্লটে শুরু করছিল, কিন্তু সে যদি একটু দেরি করে শুরু করে তাহলে আমার ডেটার সাথে তার ডেটা ওভারল্যাপ হচ্ছে, তাই না? আবার আমি এখানে আমার ধর আমি একদম একদম সময় মতন শুরু করছি, বাট আমার পরবর্তীতে যে শুরু করার কথা সে যদি একটু আগে শুরু করে ফেলে তাহলে তার সাথে আমার একটা ওভারল্যাপ হচ্ছে না? So, আমার ওভারল্যাপিং টাইম কয়টা? আমার আগের জন যে আছে তার সাথেও আমার ওভারল্যাপ হইতে পারে, আবার আমার পরে যে আছে তার সাথেও আমার ওভারল্যাপ হইতে পারে, তাই না? কারণ এখানে যেহেতু প্রত্যেকটা নোডের স্টার্টিং টাইমটা ফিক্স না, তাই তার সাথে আগের নোডেরও ওভারল্যাপ হতে পারে, আবার পরের নোডেরও ওভারল্যাপ হতে পারে। সো এক্ষেত্রে কলিশনের প্রবাবিলিটিটা কি হচ্ছে? ইনক্রিজ করতেছে। সো এক্ষেত্রে দেখা যায় পিওর আলোহাতে আমার মানে সাকসেস হওয়ার যে প্রবাবিলিটি সেটা আরো কমে যাচ্ছে। সেটা হচ্ছে আগেরটা ছিল 1/e, এটা হচ্ছে 1/2e, কারণ ডাবল হচ্ছে। কারণ এখানে কি হচ্ছে, পিওরে কি ছিল, একজনের সাথে ওভারল্যাপ হইতে পারে, যেমন ওই স্লটে যার সাথে ওভারল্যাপ হবে সে, বাট মানে স্লটেতে কি ছিল, একজনের সাথে ওভারল্যাপ হইতে পারে, যে একদম টাইমটা যদি ম্যাচ করে একজনের সাথে তার সাথে শুধু ওভারল্যাপ হবে। বাট স্লটেড আলো হাতে কি আগের জনের সাথেও হইতে পারে, আবার পরের জনের সাথেও হইতে পারে, কারণ স্টার্টিং টাইমটা ফিক্স না। তো এক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে, আগেরটার ডাবল হয়ে যাচ্ছে তোমার, বুঝতে পারছো? সো এক্ষেত্রে এটা ভ্যালু হচ্ছে 1/2e, সো উইচ ইজ 18%। সো এক্ষেত্রে ইফিসিয়েন্সি হচ্ছে আমার আরো ওয়ার্স, 18% কমে যাচ্ছে। আগেরটা ছিল 37%, এটা হয়ে যাচ্ছে 18%, কারণ এখানে সামনের নোড এবং পিছনের নোড দুইটার সাথেই আমার কলিশন হওয়ার চান্স হচ্ছে। তাই এখানে ভ্যালু হচ্ছে p ইন্টু 1 মাইনাস p টু দি পাওয়ার 2n-1। এই 2টা হচ্ছে আমার, কারণ আমার ডাবল, কারণ সামনের জনের সাথেও হইতে পারে আবার পিছনের জনের সাথেও হইতে পারে। বোঝা গেছে? বুঝছো কি? সো আমরা কি দেখলাম, স্লটের আলোহা দেখলাম, আনস্লটের আলোহা আর পিওর আলোহা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে সিএসএম এ। আচ্ছা, সময় তো প্রায় শেষ, আমি তাহলে আজকে আর না নেই, বাকিটা আমি তাহলে নেক্সট দিন শেষ করবো। সিএসএম এটা তাহলে পরের দিন শেষ করবো, অল্প একটু বাকি আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? বুঝছো? এই চ্যাপ্টারটা সোজা, মানে কনসেপ্ট গুলা মানে বেশ ইজি। সো বলতে পারো একটু মুখস্থ টাইপের, যে যেটা দেয়া আছে এটা জাস্ট জানতে হবে। ম্যাথমেটিক্যাল অংশ তেমন কিছু নাই। তো কারো যদি কোয়েরি থাকে তাহলে বলো, নাহলে ক্লাসটা শেষ করি।